হেমন্ত চৌধুরীকে আমি ছেলেবেলা থেকেই অসাধারণ মানুষ বলে মনে করে আসছি। পাঠশালা থেকে স্কুল, স্কুল থেকে কলেজ হয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ধাপ পর্যন্ত উঠবার পরেও জীবনের জীবনযাত্রা পথে আমাদের মধ্যে কোনোদিনই ছাড়াছাড়ি হয়নি। তার কারণ আমরা দুজনেই ছিলাম স্বাধীন। আরও নানা দিকে আমাদের দুজনের মধ্যে আশ্চর্য মিল। আমরা দুজনেই ধনী পরিবারের সন্তান এবং দুজনেই শৈশবে বাপ মাকে হারিয়েছি। তাছাড়া দেহচর্চার দিকেও আমাদের দুজনেরই খুব ঝোঁক। কুস্তি, জুজুৎসু, বক্সিং, সঙ্গে সঙ্গে লাঠি তলোয়ার খেলা কিছুই শিখতে বাকি রাখিনি। যদিও প্রতিযোগিতায় বরাবরই হেমন্ত প্রথম হয়েছে আর আমি দ্বিতীয়। তাছাড়া আর একটা মিলও আছে, আমরা দুজনেই দেশে দেশে ঘুরে বেড়াতে ভালোবাসি এবং এই যৌবনকালেই ইউরোপ আমেরিকা পর্যন্ত ঘুরে এসেছি। দুজনেই বিয়ে থাওয়া কিছুই করিনি, কিন্তু একটা ব্যাপারে আমরা সম্পূর্ণ আলাদা। আমাদের দুজনের দিন এবং সময় কাটানোর উপায় একরকম নয়। কারণ হেমন্ত করে শখের গোয়েন্দাগিরি আর আমি করি শখের সাহিত্য সাধনা। আমার সাহিত্য সাধনার কথা নিয়ে এখানে কিছু বলার দরকার নেই। আজ আমি কলম ধরতে বাধ্য হয়েছি অন্য কারণে। গোয়েন্দাগিরিতে আজকাল হেমন্ত এমন সুনাম কিনেছে যে আমার মুখ থেকে নানা লোকে তার কাহিনী শোনার জন্য অত্যন্ত আগ্রহ প্রকাশ করে থাকেন। এমনকি হেমন্তর কাছেও ধর্ণা দিতে ছাড়েন না। কিন্তু সে বেজায় লাজুক, নিজের বাহাদুরির কথা নিজের মুখে জাহির করতে কিছুতেই রাজি নয়। তখন সবাই আমাকে নিয়ে টানাটানি করেন এবং আমাকেও নিরুপায় হয়ে তাদের অনুরোধ রক্ষা করতে হয়। কিন্তু বারে বারে একই গল্প কতবার আর বলবো? তাই এবার স্থির করেছি লোকের আগ্রহ নিবারণের জন্য হেমন্তের কীর্তি কাহিনী ছাপার হরফে প্রকাশ করব একে একে। শুরুটা একেবারে গোড়ার ঘটনা দিয়েই করব, তবে তার আগে হেমন্তর ছোট্ট একটা গল্প বলে দিই। তাতে আপনাদের সাথে হেমন্তর বুদ্ধি, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত সম্বন্ধে একটু হলেও পরিচয় হয়েই যাবে। একটা জিনিস আমি বরাবরই লক্ষ্য করেছি, ছেলেবেলা থেকেই হেমন্তের সব বিষয়ে কৌতূহল অসীম। হয়তো এটা ভালো ডিটেকটিভের একটা বিশেষ লক্ষণ, কিন্তু ঠিক এই কারণেই তার সঙ্গে পথ চলা অনেক সময় কেবল বিরক্তিকরই নয়, নিরাপদও ছিল না। এই তো সেদিন দুজনে বাগবাজার দিয়ে যাচ্ছি। রাস্তায় একটা বিড়িওয়ালার দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করতে করতে হঠাৎ কে যেন অট্টহাস্য করে উঠল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল হেমন্ত। বেশ কয়েক মিনিট কেটে গেলেও নড়ার নাম করে না। আমি বললাম, কি ব্যাপার? আরে দুপুর রোদে মাথার চাঁদি গরম হয়ে উঠল যে, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? রবিন, তুমি ওর দাঁত লক্ষ্য করেছো? দাঁত? কার দাঁত? আরে ওই যে লুঙ্গি পরা লোকটা এখনই হাহা করে হেসে উঠলো। এই দেখো 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 দেখো, আবার হাসছে। দাঁতগুলো দেখো। দেখো, পথে পথে লোকের দাঁত দেখে বেড়ানো আমার ব্যবসা নয়, চলো। আরে এর সদন্তগুলো কিরকম বড় আর লম্বা, দেখো না। সদন্ত? সেটা আবার কি জিনিস? তুমি সাহিত্য চর্চা ছেড়ে দাও রবিন, মাতৃভাষা জানো না? সদন্ত মানে ক্যানাইন ট্রুথ। সদন্ত নিয়ে তদন্ত করা সাহিত্যিকের কাজ নয়, চলো দেখি। না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও। অসাধারণ ওর সদন্ত, তার উপরে ও আবার চৌকো চোয়ালের অধিকারী। যেসব বড় বড় পণ্ডিত অপরাধ বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন তারা বলেন যে... তাঁরা কি বলেন আমি শুনতে চাই না ভাই, তুমি যাবে কিনা বলো। আগে আমি ওই লোকটার পরিচয় জানতে চাই। ওই দেখো, লোকটা এগিয়ে যাচ্ছে, মস্ত বড় লম্বা সদন্ত, তার উপরে চৌকো চোয়াল, সোনায় সোহাগা। এসো রবিন, আমরাও ওর পিছনে পেছনে যাই। অগত্যা আমরা লোকটার পিছু নিলাম। বাগবাজারের মোড়ে এসে লোকটা চিতপুর রোডের বাসে উঠল। আমরাও বাসে চেপে টিকিট কিনলাম।
এই বুনো হাঁসটির পরিচয় জেনে আমাদের কি লাভ? লাভ হয়তো কিছুই নেই, বরং হতাশ মুখে ফেরার সম্ভাবনাই প্রবল। কিন্তু আমি হচ্ছি অপরাধ বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের মতামতগুলো সত্যি কি না যাচাই করার চেষ্টা করব না? চৈত্র মাসের তপ্ত দুপুর। পথের কুকুরগুলো এখন ধুঁকতে ধুঁকতে আশ্রয় খুঁজছে। কোথায় বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে বিজলি পাখার তলায় শীতল পাটি বিছিয়ে বসে বরফ দেওয়া শরবত পান করতে করতে রবি ঠাকুরের কবিতা পড়ব, তা না, ছুটে চলেছি কোন এক সদন্তওয়ালা চৌকো চোয়ালের পেছনে। হতচ্ছাড়াটা বাস থেকে নামলো হ্যারিসন রোডের মোড়ে। তারপর খানিকটা এগিয়ে একটা কফিখানায় গিয়ে ঢুকলো। আমি বললাম, ভাই হেমন্ত, এইবার দয়া করে আমাকে মুক্তি দাও ভাই। তোমার সদন্তের নামধাম বংশ পরিচয় তো আমার কাছে নেই, আর আমি অপরাধ বিজ্ঞানেরও ছাত্র নই। আমাকে নিয়ে আর এর মধ্যে টানাটানি করো কেন? এই সময় বড়বাজার থানার এক ইন্সপেক্টর সেখানে এসে হাজির হলেন। আরে হেমন্ত বাবু যে, এমন অসময়ে এখানে দাঁড়িয়ে রোদ পোয়াচ্ছেন কেন? ওই লোকটাকে দেখছি, ওই যে ডোরা কাটা লাল গেঞ্জি পরে বসে বসে গোগ্রাসে মাংস গিলছে। আরে বেটার সাহস তো কম নয়, দিনের বেলা এখানে বসে ফুর্তি করে মুরগির ঠ্যাং চুষছে। ধন্যবাদ হেমন্ত বাবু, ওকে দেখিয়ে দিয়ে ভারী উপকার করলেন। কে ও? আব্দুল মিয়া, মেছো বাজারের গুন্ডা, রাগী আসামি, 7 বার জেল খেটেছে। আজ 3 দিন ধরে একটা খুনের মামলায় ওকে আমরা সারা কলকাতা শহরে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর ও কিনা চোখের সামনে বসে বসে গোগ্রাসে গিলছে। আব্দুল তখনই ধরা পড়ল। হেমন্তর 2 চোখ যেন নাচতে লাগলো জেতার আনন্দে। সেদিনই আমি বুঝেছিলাম আমার এই ছোটবেলার বন্ধুটি আর যাই হোক একেবারে ফেলে দেওয়ার পাত্র নয়। তবে হেমন্ত কিন্তু হঠাৎ পুরো দস্তুর গোয়েন্দা হয়ে পড়েনি। সেজন্য তাকে দস্তুর মতো সাধনা করতে হয়েছে। সে ইউরোপ আমেরিকায় গিয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। পাশ্চাত্য দেশের গোয়েন্দারা কোন কোন পদ্ধতি অনুসরণ করে তাই হাতে কলমে শেখার জন্য। তার অনুমান, পরীক্ষা, পর্যবেক্ষণ সবই ছিল বিজ্ঞান নির্ভর। সে নিজে বিজ্ঞানের সর্বোচ্চ সম্মানের সঙ্গে এমএসসি পাশ করেছিল এবং এখনও নিয়মিতভাবে বিজ্ঞান চর্চা করে। গোয়েন্দাগিরিতে বিজ্ঞানকে সে এমন কৌশলে কাজে লাগাতে পারে যে দেখলে অবাক হয়ে যেতে হয়। হেমন্তর বাড়িখানাও ছিল একরকম ল্যাবরেটরি গোছের। একতলায় পাশাপাশি 2খানা হলঘর, তার একটা হচ্ছে পরীক্ষাগার। সেখানে একটা টেবিলের ওপর নানা রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং দেওয়ালের তাকে তাকে সাজানো হরেক রকম তরল আর চূর্ণ রাসায়নিক পদার্থে ভরা কাঁচের জার, শিশি, বোতল। অন্য ঘরটা একই সঙ্গে তার বৈঠকখানা ও লাইব্রেরি। তার চারিদিকের দেওয়াল জুড়ে দাঁড়িয়ে আছে ছোট বড় রোগা মোটা বই ভরা আলমারি, আর মাঝখানে ধবধবে চাদর বেছানো নরম বিছানা ভরা চৌকি। তার আশেপাশে চেয়ার, সোফা, কাউচ, ছোট ছোট টেবিল, এইসব। সেদিন তুমুল বৃষ্টিতে কলকাতা একেবারে জলে থই থই। বাড়ির পথে না গিয়ে আমি তাই ঠিক করলাম হেমন্তর বাড়িতেই রাতটা কাটিয়ে দেব। ঢুকতেই দেখতে পেলাম হেমন্ত একটা পুলিশি জার্নাল মন দিয়ে পড়ছে। একবার আমার দিকে তাকিয়েই আবার চোখ ফিরিয়ে নিল বইয়ে। কি অবস্থা, কোথা থেকে আসছি, ভিজেছি কিনা সেসব জানার কোনো আগ্রহই যেন নেই। উত্তর দিকের জানালা দুটো বন্ধ করে দিই নাকি? একে এই দুর্জয় শীত, তার উপরে আবার বৃষ্টি। উফ বাবারে, ঠান্ডা যেন আরো বেড়ে উঠেছে। চট করে 1 পেয়ালা চায়ের হুকুম দাও দেখি। তা দিচ্ছি, কিন্তু দুর্জয় শীতকে এতই যখন ভয়, তখন গঙ্গা পার হয়ে বাগানে বেড়াতে গিয়েছিলে কেন? তুমি কেমন করে জানলে? না, ওটা আমার প্রশ্নের উত্তর হলো না। যা বললাম সেটা ঠিক কিনা বলো। ঠিক, তবে আমি কোনো বাগানে বেড়াতে যাইনি। তুমি তো জানো বেলুড়ে আমার ভগ্নিপতি থাকেন, তার অসুখ শুনে দেখতে গিয়েছিলাম। ওর বাড়ির সামনে একটা বেশ বড় বাগান আছে বটে, কিন্তু তুমি তো কখনো সেখানে যাওনি।
না, তা যায়নি। কিন্তু তোমার জুতোর দিকে তাকালেই দেখবে ওর নিচের দিকটায় ভিজে ইটিল মাটি লেগে রয়েছে। ওরকম মাটি কলকাতার পথে পাওয়া যায় না, দেখলেই বোঝা যায় ও হচ্ছে একেবারে খাঁটি গঙ্গা মাটি। এখন কথা হচ্ছে, জুতো পরে তুমি নিশ্চয়ই স্নান করার জন্য গঙ্গা গর্ভে নামনি। সুতরাং আন্দাজে বুঝলাম তুমি নৌকোয় করে গঙ্গা পার হয়েছ, আর ভাটার সময় বলে নৌকো ছেড়ে নামতে বাধ্য হয়েছ ঘাট থেকে খানিক দূরে গঙ্গা মাটির উপরই। তাছাড়া তোমার বোতাম ঘরের ফুলটি সেটিও খুব তাজা রয়েছে। সুতরাং বুঝতে পারলাম ওটি তুমি কলকাতা থেকে সঙ্গে করে ওপারে নিয়ে যাওনি, তাহলে এতক্ষণে ফুলটি অল্প বিস্তর নেতিয়ে পড়তো। অতএব ফুলটিও তুলেছ অল্পক্ষণ আগে, গঙ্গার ওপারে গিয়েই, খুব সম্ভব কলকাতায় ফিরবার সময়। আর বিলাতি মরশুমি ফুল কার্নেশন তো ওপারের পথে ঘাটে বনে জঙ্গলে ফোটে না। সুতরাং ধরে নিলাম ওটি তুমি কোনো বাগান থেকেই তুলেছ। তোমার জুতোর গঙ্গা মাটি এখনো শুকোবার সময় পায়নি হে। ওই ভিজে মাটি দেখে বুঝেছি তুমি নৌকো থেকে নেমেই সিধে আমার বাড়িতে এসে উঠেছ। দেখছো বন্ধু, একটু চেষ্টা করলেই মানুষ দেখে কত কথা আবিষ্কার করা যায়। আমার দিকে একবার তাকিয়েই এত খুঁটিনাটি লক্ষ্য করেছো? হ্যাঁ, এত সব চিন্তা করেছো তুমি? সবই অভ্যাসের উপর নির্ভর করে। এই মধু, জলদি এক কাপ চা নিয়ে আয়। ওই তো মধু আসছে বোধ হয়। না, এ মধুর পায়ের আওয়াজ নয়, অন্য কেউ। তবে খবর না দিয়েই যখন আসছে তখন নিশ্চয়ই চেনা লোক। এই সময় সতীশবাবু একটি ভদ্রলোককে নিয়ে ঘরে ঢুকলেন, পরনে কোট প্যান্ট। আরে সতীশবাবু, আসুন 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 বলেই হেমন্ত জিজ্ঞাসু চোখে পেছনের ভদ্রলোকটির দিকে তাকালো। ওকে চেনেন না বুঝি? উনি হচ্ছেন এই অঞ্চলের বিখ্যাত ডাক্তার মিস্টার এ দত্ত। মিস্টার এ দত্ত অর্থাৎ শ্রীযুক্ত অমরনাথ দত্ত? আরে নমস্কার নমস্কার সতীশবাবু। তো উনি তো শুধু ডাক্তার নন, উনি তো রসায়ন শাস্ত্র নিয়েও গবেষণা করেন, ইংরেজি কাগজে প্রবন্ধ লেখেন। মিস্টার দত্ত, এই কালকেই একখানা পত্রিকায় মানুষের দেহের ওপরে বিউটাইল ক্লোরাইডের প্রতিক্রিয়া সম্বন্ধে আপনার লেখা একটা প্রবন্ধ পড়ছিলাম, বেশ ইন্টারেস্টিং। বাবা, আপনি এত খবর রাখেন? আপনার মতো পণ্ডিত লোকের মুখে আমার সুখ্যাতি শুনে আমি গর্ব অনুভব করছি। আমি পণ্ডিত টণ্ডিত কিছু নই, জ্ঞান সমুদ্রের তীরে খালি নুড়ি কুড়োনোর চেষ্টা করি। তবে আমার পোড়া কপালে নুড়িও সহজে জোটে না। ও কি, আপনারা এখনো দাঁড়িয়ে রইলেন যে? বসুন বসুন। মধুরে, আরো কাপ ধরে চান বাবা। সতীশবাবু ও মিস্টার দত্ত বসলেন। এখানে সতীশবাবুর একটু পরিচয় দেওয়া দরকার। তিনি হচ্ছেন কলকাতা পুলিশের একজন নামকরা ইন্সপেক্টর, এবং হেমন্তর সঙ্গে তাঁর আলাপ পরিণত হয়েছে রীতিমতো বন্ধুত্বে। তিনি প্রায়ই এখানে আসেন এবং অপরাধ তত্ত্ব নিয়ে আলোচনা করেন। নিজেকে সব জানতা বলে মনে করেন না। কোনো জটিল মামলা হাতে পেলে হেমন্তর সঙ্গে পরামর্শ করতে কুণ্ঠিতও হন না। আজ ওনাকে একটু চিন্তিত দেখে আমার খুব অদ্ভুত লাগলো। আসলে আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আমার থানা এলাকায় শহরের একজন বিখ্যাত ব্যক্তি খুন হয়েছেন, আর ৮০,০০০ টাকা চুরি গেছে। সে কি? কে খুন হয়েছে? মৃত ব্যক্তির নাম মতিলাল মুখোপাধ্যায়। তারই টাকা চুরি গেছে। ভদ্রলোকের নামটা আমি শুনেছি। তিনি তো ওই যদুগোপাল বসু স্ট্রিটে থাকতেন, তাই তো? হ্যাঁ, খুনি এখনো ধরা পড়েনি। কোনো সূত্র? কিছু কিছু পেয়েছি, কিন্তু সব এত এলোমেলো যে কাজে লাগাতে পারছি না। সন্দেহ করার মতো লোকও পেয়েছি, তবু সমস্যার সমাধান হচ্ছে না। হেমন্ত কাউচের ওপর পা তুলে কুশনের ওপর হেলে পড়ে দুই চোখ বন্ধ করে বলল, শুরু থেকে বলুন। মতিলাল মুখোপাধ্যায় খুব ধনী লোক।
ব্যাংকে তার প্রচুর টাকা। তাছাড়া কলকাতায় বড় বড় বাড়িও আছে অনেকগুলো। বয়স ওই 60-এর কাছাকাছি, নিঃসন্তান। বছর 2 আগে স্ত্রীও মারা গেছেন। মতিবাবুর এক ভাগ্নে আছেন, বিনোদলাল চট্টোপাধ্যায়। তিনিই মামার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবেন। স্ত্রীর মৃত্যুর পর থেকে মতিবাবুর স্বাস্থ্য ভেঙে যায়। ইদানিং তিনি ক্রনিক অজীর্ণ রোগে ভুগছিলেন। তার পারিবারিক চিকিৎসক হচ্ছেন এই এ দত্ত। তাই ওকে সঙ্গে করে নিয়ে এলাম। মিস্টার দত্ত কেবল মতিবাবুর চিকিৎসক নয়, তার বিশেষ বন্ধু। মতিবাবু লোকজনের সঙ্গে মেলামেশা করতে মোটেই ভালোবাসতেন না। এত ধনী হয়েও তার বন্ধুর সংখ্যা 3-4 জনের বেশি নয়। তার মধ্যে প্রধান হচ্ছেন মিস্টার দত্ত। কোনো দরকারি বিষয় নিয়ে পরামর্শের দরকার হলে মতিবাবু আগে মিস্টার দত্তকে ডাকতেন। বুড়ো বয়সে স্ত্রীর শোকেই হোক বা দীর্ঘস্থায়ী রোগের জন্যই হোক, কিছুকাল থেকে মতিবাবুকে নানা রকম বাতিকে ধরেছিল। কলকাতার বাড়িগুলো তিনি একে একে বিক্রি করে ফেলেছিলেন। সেই বাড়ি বিক্রির টাকা দিয়ে কিনে রাখছিলেন কোম্পানির কাগজ। গতকাল বিকেলেও একখানা বাড়ি বিক্রি করে তিনি 80,000 টাকা এনে নিজের শোবার ঘরের সিন্দুকের ভিতরে পুড়ে রেখেছিলেন। 1000 টাকার 80খানা নোট। স্ত্রীর মৃত্যুর পর থেকেই মতিবাবুর আর এক খেয়াল হয়েছিল, কিন্তু সেটা বলার আগে তার বাড়ির কিছু বর্ণনা দেওয়া দরকার। মতিবাবুর বসত বাড়িখানা মস্ত বড়, 3টে মহল। প্রথম অর্থাৎ সদর মহলটা যদুগোপাল বসু স্ট্রিটের ওপরেই, আর শেষের অর্থাৎ 3য় মহলের পেছনে আছে কালী বিশ্বাস লেন। সেদিকেও একটা দরজা আছে। এবার তার খেয়ালের কথা বলি। মতিবাবু আগে থাকতেন প্রথম মহলে, কিন্তু স্ত্রী মারা যাবার পর থেকেই বড় রাস্তার ধার ছেড়ে 3য় মহলে এসে বাস করতেন। অন্য কারুর সঙ্গে সাক্ষাৎ করতেন না। যে 3-4 জন বিশেষ বন্ধু তার সঙ্গে দেখা করতে চাইতেন, তারা আসতেন ওই কালী বিশ্বাস লেন দিয়ে 3য় মহলে। ওদিকেও আলাদা একটা সিঁড়ি আছে। 3য় মহলে ঢোকার নিচের দরজায় কোনো দারোয়ান থাকে না, কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠতেই মতিবাবুর ঘরের সামনে যে বারান্দা পড়ে, সেখানে দিনরাত বাঁধা থাকে প্রকাণ্ড এক ম্যাস্টিফ কুকুর। তাকে এড়িয়ে মতিবাবুর ঘরে ঢোকবার উপায় নেই। সে শুধু কামড়াই না, অচেনা লোক দেখলেই চেঁচিয়ে পাড়া জাগিয়ে তোলে। বাড়ির প্রথম 2 মহলে বাস করতেন মতিলাল বাবুর ভাগ্নে বিনোদলাল ও অন্য কয়েকজন নিকটাত্মীয়, অধিকাংশই স্ত্রীলোক। মামার সম্পত্তির অল্প বিস্তর তত্ত্বাবধান ছাড়া বিনোদবাবু আর কোনো কাজকর্ম করেন না। তবে আমি খবর নিয়ে জেনেছি যে বিনোদবাবুর ঘুর দৌড়ের নেশা আছে যথেষ্ট, এবং গোপনে এরই নেশায় মেতে তিনি অনেক টাকা নষ্ট করেছেন। ফলে বাজারে তার বেশ কিছু ধারও হয়েছে। তার মামা এসব কথা জানতেন না, কিন্তু জানতে পারেন আমাদের এই মিস্টার দত্ত। তিনি পরিবারের শুভানুধ্যায়ী বন্ধু, কাজেই সব জেনে শুনেও চুপ করে থাকতে পারলেন না। মতিবাবুকে বললেন। শুনে মতিবাবু মহা খাপ্পা। একেই তিনি কড়া লোক, তার উপরে জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করতেন যারা রেস বা জুয়া খেলে তাদের। তখনই বিনোদলালের তলব হল। মামার কাছ থেকে বিষম বকুনি ও গালাগালি খেয়ে তার ধৈর্যচ্যুতি ঘটল। তিনিও মতিবাবুকে 2-1 কথা শুনিয়ে দিলেন। মতিবাবু রেগে চিৎকার করে বললেন, কোনো জুয়ারিকে আমি আমার সম্পত্তির 1 পয়সাও দেব না। আমি নতুন উইল করব। এই ঘটনাটা ঘটে কাল দুপুর বেলায়। তারপর মতিবাবু অ্যাটর্নি বাড়িতে যান। সেখান থেকে 80,000 টাকা নিয়ে বিকেলে ফিরে আসেন। সন্ধ্যার পর তার শরীর কিছুটা খারাপ হয়, তাই একটু সকাল সকাল বিছানায় যান। শোবার আগে নিজের হাতে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। আপনারা তো জানেন, কাল সন্ধ্যায় অকাল বর্ষা নেমেছিল। ঘণ্টাখানেক ধরে বৃষ্টি হয়। বৃষ্টি থামে রাত 9টার সময়। বাড়ির নিয়ম মতো রাত 10:30টার সময় দারোয়ান এসে কালী বিশ্বাস লেনের দিকে দরজা বন্ধ করে দিয়ে যায়। আজ সকালে দেখা যায় মেঝের উপরে মতিবাবুর মৃতদেহ পড়ে রয়েছে এবং ঘরের দরজা খোলা, কিন্তু বাড়ি থেকে রাস্তায় বেরোবার সব দরজাই বন্ধ। খবর পেয়ে আমি গিয়ে দেখলাম বিনোদলাল বালকের মতো অধীর হয়ে কাঁদছেন, আর মিস্টার দত্ত তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছেন। মতিবাবুর মৃতদেহ পড়ে রয়েছে ঠিক খাটের তলায়।
তার মুখের উপরে দারুণ যন্ত্রণা, ভয়ের চিহ্ন, সেই সঙ্গে রয়েছে বিস্ময়ের আভাস। বুঝলাম। মতিবাবুর মৃতদেহের অবস্থা কেমন ছিল? গলার উপর একটা নীল দাগ ছিল, বিছানাতে ধস্তাধস্তির চিহ্ন। আশেপাশে কিছু দেখেছেন? ডেড বডির পাশে একটা ভাঙা কাচের গ্লাসের ওই ছোট বড় টুকরো ছড়ানো রয়েছে দেখলাম, কোনো কোনো কাজ রক্ত মাখা। আর একটা আশ্চর্য জিনিসও পেয়েছি, খুব পুরো পশমের একটা দস্তানা। দস্তানা? আচ্ছা, আর কিছু? ঘরের মেঝেতে কাদামাখা জুতোর দাগ আছে, দুরকম জুতো, কিন্তু কোনো দাগই স্পষ্ট বা সম্পূর্ণ নয়, কাজেই নিখুঁত মাপ বা ছাঁচ নেওয়া যাচ্ছে না। তবে দুজন লোক যে বৃষ্টির পরে ওই ঘরের ভেতরে এসেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘরের দরজার ঠিক বাইরেই যে একজন লোক দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিল, একজোড়া জুতোর স্পষ্ট ছাপ দেখে সেটা অনুমান করা যায়। খাঁচ কাটা শোলের ছাপ দেখে মনে হলো লোকটা রবারের জুতো পরে এসেছিল। ঘরের মেঝেতেও ওই রবারের জুতোর আংশিক ছাপ আছে, সুতরাং বুঝতেই পারলাম যে প্রথমজন ঘরে ঢোকার পরে সেও ঘরের ভেতরে ঢুকেছিল। দরজার বাইরের জুতোর ছাপটা আমি নিয়েছি। বাবা, এই যে দেখছি মারাত্মক ব্যাপার। এটা খুনের মোটিভ? সেটা আপাতত ক্লিয়ার না হলেও মতিবাবুর মৃতদেহ দেখলে মনে হয় কেউ বা কারা তাকে গলা টিপে খুন করেছে। লোহার সিন্দুকটা খোলা ছিল, অর্থাৎ তার চাবি দিয়েই ওটা খোলা হয়েছে। তবে সিন্দুক থেকে শুধু ৮০,০০০ টাকার নোটই অদৃশ্য হয়নি, মতিবাবুর টাকা খাটানোর ঝোঁকও ছিল। হ্যান্ড নোটেও তিনি টাকা ধার দিতেন। সিন্দুকের ভিতরে কতগুলো হ্যান্ড নোট ছিল, সেগুলো আর নেই। আর খোয়া গেছে মতিবাবুর পকেট বইখানা। হ্যাঁ, তার রোজ ডায়েরি লেখা অভ্যেস ছিল। এখন প্রশ্ন হচ্ছে, হত্যাকারী কে? বাইরের কেউ? না, তার প্রমাণও আছে। প্রথমত, বাড়ির সব বাইরের দরজাই ছিল ভেতর থেকে বন্ধ। দ্বিতীয়ত, বারান্দায় ম্যাস্টিফ কুকুরটা কোনো সাড়া শব্দ করেনি। তার মানে খুনি তার অচেনা নয়। এখন বাড়ির মেয়েদের কথা যদি ছেড়েই দিই, তাহলে পুরুষ আত্মীয় আছে মোট ৪ জন। বিনোদলাল, একজন প্রায় ৭০ বছরের বুড়ো, আর একজন বাতে পঙ্গু লোক, আর একটি ১৫ বছরের ছোকরা। বাকি সবাই চাকর দারোয়ান। যদি ধরা যায় টাকার লোভে তারা মনিবকে খুন করেছে, তাহলে একটা প্রশ্ন জাগে, খুনিদের পায়ে জুতো ছিল। চাকর দারোয়ানরা বাড়ির ভেতরে জুতো পরে না, পড়লেও চুপি চুপি কাজ করে সরার জন্যে তারা খালি পায়েই আসতো। তাছাড়া তারা ডায়েরি চুরিও করতো না, আর দস্তানাও পড়তো না। আপনি তাহলে কি সন্দেহ করছেন? মতিবাবুর মৃত্যুতে বাড়ির ভেতরে একমাত্র লাভবান হবেন কেবল বিনোদলাল। খুনের দিনই দুপুরে তার সঙ্গে মতিবাবুর ঝগড়া হয়েছিল এবং মামা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবেন বলে শাসিয়েছিলেন। বাজারে তার অনেক টাকা ধার, নগদ টাকার বিশেষ দরকার। কাজেই বিনোদলালকে অনায়াসে সন্দেহ করা যায়। হয়তো তার ডাক শুনেই মতিবাবু নিজে ভিতর থেকে দরজা খুলে দিয়েছিলেন। কুকুর তাকে চেনে, তাই চিৎকার করেনি। কিন্তু ঘটনাস্থলে খুনির একজন সঙ্গীও হাজির ছিল। সে লোকটিকে সমস্ত বাড়ি খুঁজে দেখেছি, রবারের জুতোর সঙ্গে কারোর মাপ মেলে না। বাড়ির কারোর নেই। হেমন্তবাবু, এই পর্যন্ত আমার কথা। এখন আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান তো করুন। মিস্টার দত্তকেও সেই জন্যই সঙ্গে করে এনেছি। তিনি অনেক বিষয়ে আপনার সন্দেহ ভঞ্জন করতে পারেন। আচ্ছা, লাশ কি পোস্টমর্টেমে চলে গেছে? না না, এখনো ঘটনাস্থলেই আছে। বাহ, ভালো। চলো রবিন, ঘুরে আসি। আমি সাহিত্যিক মানুষ, এইসব লাশ ফাঁস দেখলে আমার প্রাণ হাঁসফাঁস করে। তো হেমন্তর কথা এড়াতে পারলাম না। আমরা কালীবিশ্বাস লেন দিয়ে ঘটনাস্থলে প্রবেশ করলাম। প্রথমে হেমন্ত কিছুক্ষণ সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখল। তারপর মতিবাবুর শোয়ার ঘরের সামনের বারান্দায় দাঁড়িয়ে রবারের জুতোর ছাপটা লক্ষ্য করল।
ম্যাস্টিফ কুকুরটা আমাদের দেখে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, মাঝে মাঝে গর্জনও করতে লাগলো। কিন্তু তখন সেসবে আমাদের মন দেওয়ার কোনো সময় নেই। আমরা মতিবাবুর ঘরে প্রবেশ করলাম। মেঝেতে মতিবাবুর মৃতদেহ পড়ে রয়েছে। হেমন্ত লাশের পাশে বসে পড়ে বলল, মিস্টার দত্ত, আপনি তো ডাক্তার, আপনার কি বিশ্বাস মতিবাবুকে কেউ কি গোলা টিপে মেরে ফেলেছে? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। আচ্ছা, গলার উপরে ওই নীল দাগটা কিসের? ওটা তো আঙুলের দাগ নয়। হঠাৎ দেখলে মনে হয় যেন ওটা কোনো স্বচ্ছ ব্যান্ডেজ, কিন্তু আঙুলের দাগ ওরকম হয় না। আঙুলের দাগ বোধহয় এতক্ষণে মিলিয়ে গেছে। ওটা কালশিরার দাগ। সম্ভব। পোস্টমর্টেমের পরেই বোঝা যাবে। আচ্ছা সতীশবাবু, বাংলাদেশে শীতকালে কোনো বাঙালি হাতে দস্তানা পরে নাকি? আমি তো জানি পড়ে না, অন্তত এই বাড়ির কেউ কোনোদিন দস্তানা ব্যবহার করেনি বলেই জেনেছি। মেঝে থেকে দস্তানাটা তুলে নিয়ে হেমন্ত বলল, অতিরিক্ত পুরুষ সাদা পশমের দস্তানা, এর উপরেও রক্তের দাগ রয়েছে দেখছি। গিলাস ভাঙা কাচে দস্তানার খানিকটা কেটে গিয়েছে দেখছি। কাচের গিলাসটাও ভাঙা, আর গিলাসের টুকরোর ওপরে রক্তের দাগ। আশ্চর্য। কেন আপনি আশ্চর্য হচ্ছেন কেন? হেমন্ত আগে লাশটাকে একটু তুলে তার তলাটা পরীক্ষা করল, তারপর বিছানার দিকে তাকিয়ে বলল, এই কাচের গিলাসটা কি মতিবাবু? হ্যাঁ, ঘরের ওই কোণে গ্লাসটা পুজোর মুখে বসানো থাকতো। হ্যাঁ, বিছানার উপরে ধস্তাধস্তির চিহ্ন দেখে বোঝা যাচ্ছে খুনিদের সঙ্গে মতিবাবু কিছুক্ষণ জুঝেছিলেন। ঘরের আর কোথাও ধস্তাধস্তির চিহ্ন নেই। ধরুন খুনিরা মতিবাবুর গলা টিপে ধরেছে, মতিবাবু ঝটাপটি করতে করতে মেঝের ওপরে এসে কাবু হয়ে পড়লেন, কিন্তু গেলাসটা ভেঙেছিল তার আগেই। কারণ লাশের পিঠের তলাতেও ভাঙা কাচ রয়েছে, কিন্তু গেলাসটা ভাঙল কেন? আর গিলাসের কাছে খুনির হাতই বা কাটলো কি করে? সেটা একটা ভাববার বিষয় বটে। গিলাসের নিচের দিকটা এখনো অটুট আছে, আবার ভেতরটা একেবারে শুকনো। তো ওটাকে একবার পুলিশের পরীক্ষাগারে পাঠানো দরকার। ওটার গায়ে খুনির আঙুলের ছাপ থাকাও সম্ভব, বুঝলেন? হ্যাঁ, সেটা আমিও ভেবে রেখেছিলাম। বেশ, আর এই দস্তানাটা কি আমাকে আজকের মতো ধার দিতে পারেন? তা নিন, কিন্তু কেন বলুন তো? আসলে ওতে যে রক্ত লেগে আছে সেটা একটু পরীক্ষা করব। তাতে কোনো লাভ হবে নাকি? হবে বই কি মিস্টার দত্ত, আপনি ডাক্তার, এটা নিশ্চয়ই জানেন যে মেডিকো লিগ্যাল মতানুসারে মানুষের দেহের রক্ত 4 ভাগে মাত্র 4টি গ্রুপে বিভক্ত করা যায়। আপাতত আমি পরীক্ষা করে দেখতে চাই দস্তানার রক্ত কোন গ্রুপে বা শ্রেণীতে পড়ে। তাহলে খুনি গ্রেপ্তার হলে অনেকটা নিশ্চিন্তে বলা যেতে পারবে এই রক্ত তারই দেহ থেকে বেরিয়েছে কিনা। হেমন্তবাবু, আমি জানতাম না যে এদেশে গোয়েন্দাদের কাজে কেউ এমন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করেন। আপনি আমাকে অবাক করলেন। আজ বড় দুঃসময়ে আপনার সঙ্গে দেখা হলো, নইলে আরো ভালো করে আলাপ করতাম। আমি খুব রঙিন ফানুষ নই মিস্টার দত্ত, দয়া করে আমাকে এত বেশি আকাশে তুলবেন না। আর আমার সঙ্গে যদি ভালো করে আলাপ করতে চান, তাহলে এই অধম সর্বদাই আপনার দ্বার দেশে হাজির থাকতে রাজি আছে। তার দেশে নয় হেমন্তবাবু, একেবারে আমার দোতলার ড্রয়িং রুমে আপনাকে তুলে নিয়ে যেতে চাই। কাল বিকেলেই আমার ওখানে আপনার চায়ের নিমন্ত্রণ রইল। আরে, তো আমার সৌভাগ্য, কিন্তু আপনার ঠিকানা তো আমি জানি না। 10 নম্বর পরেশ মিত্র লেন, এখান থেকে 6-7 মিনিটের পথ। আমরা তাহলে বাদ পড়লাম মিস্টার দত্ত? না না, কি যে বলেন, আপনিও যাবেন, রবীনবাবুও যাবেন। যতই নিমন্ত্রণ পাই আমার কিন্তু গা ঘিনঘিন করতে লাগলো। সামনে একটা মানুষের মৃতদেহ পড়ে রয়েছে, বাড়ির ভেতর থেকে আত্মীয়দের বুক চাপা কান্নার আওয়াজ আসছে, আর এখানে দাঁড়িয়ে কিনা নিমন্ত্রণের কথা। তারপরই বুঝলাম
মিস্টার দত্ত হচ্ছেন ডাক্তার। মরা কেটে কেটে আর লোকের মৃত্যু দেখে দেখে তার মন কঠিন হয়ে গেছে। আর সতীশবাবু পুরনো পুলিশের লোক, কাজেই জীবনে বহু নিহত মানুষের ভয়াবহ দেহ ঘেঁটে ঘেঁটে এসব দৃশ্য তাঁর চোখে নেহাত সহজ হয়ে গেছে। সুতরাং তাঁর মনের বিকার না হয় স্বাভাবিক। রুগী দেখার সময় হয়ে গিয়েছে বলে মিস্টার দত্ত হাসি মুখে তখনই প্রস্থান করলেন। আমরা তিনজন ঠায় দাঁড়িয়ে রইলাম ওই ঘরে। হেমন্ত চারিদিক ভালো করে নিরীক্ষণ করছে। এদিক ওদিক দেখতে দেখতে ও গিয়ে দাঁড়ালো লোহার সিন্দুকটার সামনে। তারপর জিজ্ঞাসা করল, সতীশবাবু, এর চাবি কোথায়? চাবি পাওয়া যাচ্ছে না, বোধহয় খুনির কাছে আছে। এক গোছা চাবি। বাড়ির লোকই যে এই খুনের সঙ্গে জড়িত আছে এও তার আর একটা প্রমাণ। বাইরের খুনি চাবি নিয়ে যাবে কেন? যে চাবি নিয়ে গেছে নিশ্চয়ই তার আরও কোনো বদমতলব আছে। হেমন্ত কিছু বলল না, নীরবে ঘরের মেঝের একদিকে তাকিয়ে বসে রইল। তারপর উঠে গিয়ে মেঝের ওপর থেকে এক টুকরো শুকনো কাদার মতো কি একটা কুড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সেটাকে পরীক্ষা করে বলল, বলুন দেখি সতীশবাবু, এটা কি? এক টুকরো শুকনো কাদা? ঠিক। ভিজে পথ দিয়ে হাঁটার সময় খুনিদের কারো জুতোর গোড়ালি আর সোলের খাঁজে এই কাদা লেগে গিয়েছিল। তারপর মতিবাবুর সঙ্গে ধস্তাধস্তি করার সময় কাদার টুকরোটা গোড়ালি আর সোলের খাঁজ থেকে খসে পড়েছে। তুমি কি করে জানলে যে ওটা আমাদেরই কারো জুতো থেকে খসে পড়েনি? দুটি কারণে। প্রথমত, আজ সকাল থেকে শহরের পথঘাট একেবারে শুকনো খটখটে। এই ঘরে যারা ঢুকেছে তাদের কেউই কর্দমাক্ত পথ দিয়ে হেঁটে আসেনি। আর দ্বিতীয়ত, আমি খালি চোখেই যদ্দূর দেখছি এই কাদার ভেতরে কিঞ্চিত নতুনত্ব আছে। খুনিদের একজনের পায়ে ছিল রাবারের জুতো, তার গোড়ালি সমতল, সুতরাং এরকম কাদার তাল জমার উপায় নেই। ঠিক। অতএব এটি ছিল অন্য খুনির জুতোর সঙ্গে। একে আমি এখন সযত্নে পকেটস্থ করলাম। বাড়ি গিয়ে অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করব। সতীশবাবু, একবার বিনোদলালের সঙ্গে দেখা করার সুবিধা হবে কি? নিশ্চয়ই হবে। সতীশবাবুর হুকুমে তখনই একজন লোক বিনোদলালকে খবর দিতে গেল। খানিক পরে একটি যুবক ভীত হরিণের মতো চারিদিকে তাকাতে তাকাতে ঘরের ভেতরে এসে ঢুকল। ফর্সা রং, ছিপছিপে দেহ, মুখ চোখ বেশ সুন্দর। যুবকটি যে খুব শৌখিন তা দেখলেই বোঝা যায়, কিন্তু তার মাথায় কেয়ারি করা চুল আজ ম্লান এবং চিরুনির অভাবে এলোমেলো। পরনে দামি রেশমি জামা এবং মিহি দেশি কাপড়, কিন্তু সেগুলো কেমন মলিন হয়ে আছে। চোখগুলো কেমন যেন ফোলা ফোলা, যেন বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্যের হিরো। হেমন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে যুবকের দিকে নীরবে তাকিয়ে রইল। যুবকটি জিজ্ঞাসা করল, আপনারা কি আমায় ডেকেছেন? আপনার নাম? শ্রী বিনোদলাল চট্টোপাধ্যায়। কাল সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত আপনি কি করেছেন? 7:30 থেকে রাত 12টা পর্যন্ত থিয়েটারে ছিলাম। বাড়ি ফিরেছেন কখন? 1:30টার দিকে। মোটরে করে এসেছিলেন? আগে হ্যাঁ। কোন থিয়েটারে গিয়েছিলেন? নাট্য নিকেতনে। কোন দরজা দিয়ে বাড়িতে ঢুকেছেন? সদর দরজা দিয়ে। দরজা বন্ধ ছিল? আগে হ্যাঁ। কে খুলে দিয়েছিল? দারোয়ান। কোন জামা পরে থিয়েটারে গিয়েছিলেন? যে জামাটা এখন পরে আছি। থিয়েটার থেকে আপনি সোজা বাড়িতে এসেছিলেন? আগে হ্যাঁ। মিথ্যে কথা। আগে থিয়েটার থেকে আপনি বন্ধু বান্ধব নিয়ে হোটেলে গিয়েছিলেন, সেখানে গিয়ে খাবার খেয়েছেন, নেশা করেছেন। আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করবেন না বিনোদবাবু। ভবিষ্যতে আর কখনো মদ খাবেন না। মদ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষকে সে যে কোনো মুহূর্তে নরকে টেনে নিয়ে যেতে পারে। লক্ষ্য করলে দেখবেন কোনো পশুও মদ খায় না, কারণ সেটা স্বাভাবিক পানীয় নয়। যে জিনিসে পশুর রুচি নেই, মানুষ যদি তা খায় তাহলে তাকে কি পশুরও অধম বলবো না? আর একটা কথা মনে রাখবেন, কোনো ভদ্রলোকেরই মিথ্যে কথা বলা উচিত নয়। এখন আপনি যান। বিনোদলাল তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেল।
আপনি মশাই বিনোদের এত গুপ্ত কথা জানলেন কি করে? চেষ্টা করলে আপনিও জানতে পারতেন। বিনোদ যখন বলল যে নাট্যনিকেতন থেকে মোটরে রাত 12টার সময় বেরিয়ে বাড়ি ফিরেছে 1:30টার সময়, তখনই বুঝলাম সে সোজা বাড়িতে আসেনি। কারণ নাট্যনিকেতনের দূরত্ব এখান থেকে 1 মাইলের বেশি নয়। মনে প্রশ্ন উঠল, এই 1.5 ঘন্টা সময় সে কোথায় কাটিয়েছে? লক্ষ্য করে দেখলাম তার জামার হাতায় তরকারির হলদে দাগ, জামায় পানেরও ছোপ রয়েছে, জায়গায় জায়গায় পোড়া দাগ। জিজ্ঞাসা করে জানলাম যে কাল তার গায়ে এই জামাটাই ছিল। তরকারির দাগ দেখে অনুমান করলাম যে থিয়েটার থেকে বাড়িতে আসার আগে সে কোনো হোটেলে গিয়েছিল। কারণ সাধারণত থিয়েটার দেখে অত রাত্রে কেউ অন্য কোথাও নিমন্ত্রণ রাখতে যায় না। তারপর চিন্তা করে দেখলাম সিগারেটের আগুনের ফিনকি লেগে জামার নানা জায়গায় পুড়ে যাওয়া, তরকারির দাগ আর পানের ছোপ লাগা, এসব হচ্ছে অজ্ঞানতা আর অসাবধানতার লক্ষণ। নেশা না করলে কেউ এমন বেহুশ হতে পারে না। সেই জন্যই আন্দাজে বিনোদকে জিজ্ঞাসা করলাম। বুঝলাম, কিন্তু কাল রাত 10টা পর্যন্ত বিনোদ কি করেছে এ কথা আপনি জানতে চাইলেন কেন? এই জিজ্ঞাসার জবাব দেওয়ার সময় এখনো হয়নি। কাল বিনোদ কখন বাড়ি ফিরেছে দারোয়ানের কাছে সে খোঁজ নিয়েছেন কি? নিয়েছি, ও সত্যি কথাই বলেছে, রাত 1:30টার সময়। উত্তম, আমার আর কিছু দেখার নেই, নমস্কার। এখনই যাবেন? কোনো সূত্র আবিষ্কার করতে পেরেছেন কি? এত তাড়াতাড়ি কিছু বলা উচিত নয়, তবে এইটুকু জেনে রাখুন, ঘনীভূত অন্ধকারের ভেতরে আমি 2-1টা আলোক রেখা দেখতে পেয়েছি। চলো হে রবিন। পরদিন রাতে রাস্তায় বেরিয়ে দেখলাম শহরের চারিদিক ঢাকা পড়ে গিয়েছে কুয়াশার ঘেরাটোপে। কলকাতায় যে এমন কুয়াশা হতে পারে তা কখনো কল্পনাই করিনি। যেখানে যেখানে গ্যাস পোস্ট আছে সেখানকার কুয়াশা কিঞ্চিত স্বচ্ছ হয়ে উঠেছে মাত্র, কিন্তু আলো দেখা যাচ্ছে না। মাঝে মাঝে পদশব্দও শোনা যাচ্ছে, তবে পথিকরা অদৃশ্য। রবিন, হলো কি হে? লন্ডনের বিখ্যাত বিলাতি ফগ কি আমাদের দেশের প্রধান শহরে বেড়াতে এসেছে? হেমন্ত আজ আমার কাছ থেকে মাত্র 1 হাত দূরে, কিন্তু তাকেও যেন কেমন আবছায়ের মতো দেখাচ্ছে। একে মতিবাবুর বাড়ির পেছন দিকের এই সরু গলিটা নির্জন, তার উপর এই ভয়াবহ শীতার্ত রাত। মনে হচ্ছে আমরা নিস্তব্ধ এক অন্ধকার রাজ্যের ভেতর দিয়ে অন্ধের মতো হেঁটে চলেছি। পেছনে আবার একাধিক অদৃশ্য জুতোর শব্দ হলো। কে যেন আসছে। কে আসে? সাবধান, আমাদের দেহের উপরে আবার হোঁচট খাবেন না যেন। পর মুহূর্তেই মাথার উপর প্রচণ্ড এক আঘাত অনুভব করলাম এবং চোখের সামনে সবকিছু আবছা হতে হতে এক সময় অন্ধকার হয়ে গেল। রবিন, রবিন! হ্যাঁ, কি বলছো? কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। উঠো রবিন, রবিন! উঠে বসো রবিন, তোমার মাথা ফেটে গেছে, এখনই ব্যান্ডেজ করা দরকার। তাড়াতাড়ি আমার বাড়িতে যেতে পারবে? বোধহয় পারবো, কিন্তু কে আমাকে আক্রমণ করলো বলো দেখি? এখন কোনো কথা নয়, আগে বাড়িতে চলো। বাড়ি ফিরে হেমন্ত আমার ক্ষতস্থানটা ভালো করে পরীক্ষা করলো। তারপর তাড়াতাড়ি জল দিয়ে ক্ষতস্থানটা ধুয়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে বলল, বড় বাঁচান বেঁচে গিয়েছো রবিন, আর একটু হলেই নড়ো না, নড়ো না, নড়ো না, আঘাতটা মারাত্মক হয়ে উঠত। কিন্তু হঠাৎ আমার উপরে গুন্ডার আক্রমণ কেন? গুন্ডা নয় রবিন, হত্যাকারী। হত্যাকারী? হ্যাঁ, এ হচ্ছে মতিবাবুর হত্যাকারীর কীর্তি। খালি তোমাকে নয়, আমাকেও আক্রমণ করেছিল। তুমি তাদের দেখতে পেয়েছো? আবছায়ের মতো দেখেছি, ভালো করে দেখলেও চিনতে পারতাম না। তারা মুখোশ পরে এসেছিল। কিন্তু
কেন? তারা আমার পকেট থেকে সেই দস্তানাটা চুরি করে পালিয়েছে। দস্তানা? আমার কিন্তু বিনোদের ওপরেও সন্দেহ হচ্ছে হেমন্ত। নিশ্চয়ই সে পাশের ঘরে লুকিয়ে তোমার কথা শুনেছে। তারপর তার কোনো অনুচরের সঙ্গে আমাদের পিছু নিয়েছে। আজকের বিদঘুটে কুয়াশা তার পক্ষে একটা মস্ত সুযোগ বটে। দুর্যোগও হতে পারে। এই দেখো। হেমন্ত হাসতে হাসতে পকেট থেকে একখানা পকেট বুক বের করে সামনের টেবিলের ওপর রাখল। পকেট বুক? ভেবেছিলাম এর মধ্যে দস্তানা চোরের নামধাম গুপ্ত কথা পাবো। এখন দেখছি এখানে হচ্ছে মতিবাবুর ডায়েরি। আচ্ছা, তবে কি এই ডায়েরিটাই মতিবাবুর ঘর থেকে অদৃশ্য হয়েছে নাকি? কিন্তু তুমি এটা কোথায় পেলে? পিক পকেট যেখান থেকে চিরকালই গুপ্তধন আহরণ করে। মানে শোনো, কুয়াশায় গা ঢেকে আজ আমাদের একসঙ্গে আক্রমণ করেছিল দুজন লোক। খুব সম্ভব তাদের হাতে ছিল খাটো লোহার ডান্ডা। তারা নিশ্চয়ই আমাদের খুন করতে আসেনি, এসেছিল খালি ওই দস্তানাটা হাতানোর জন্যে। বোধহয় এই দস্তানা কেউ কেউ চেনে। দস্তানাটা দেখলে তারা মালিকের পরিচয় দিয়ে দিতে পারে, কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে। সে কথা যাক, একজন তোমাকে আক্রমণ করে, আর একজন আমার মাথা লক্ষ্য করে ডান্ডা মারে, কিন্তু ফসকে যায়। সে আবার ডান্ডাটা তোলার আগেই আমি তাকে দু হাতে জড়িয়ে ধরি এবং সঙ্গে সঙ্গে তার বুক পকেটে এই ডায়েরিখানার অস্তিত্ব অনুভব করি। চোখের নিমেষ পড়ার আগেই আমি এক হাতে তাকে জড়িয়ে আর এক হাত চালিয়ে স্যাট করে তার পকেট ডায়েরিখানা তুলে নিলাম। আর ঠিক সেই মুহূর্তে অন্য লোকটা তোমাকে ছেড়ে আমারও মাথায় ডান্ডা মারে। আমিও মাটির উপরে পড়ে যাই। আমার মাথা ফাটেনি বটে, কিন্তু আচ্ছন্নের মতো হয়ে গেলাম। সেই অবস্থায় দস্তানাটা তুলে নিয়ে তারা সরে পড়ে, কিন্তু আমিও যে ওদের একজনের পকেট মেরেছি এটা তারা জানতে পারেনি। চোরের ওপর বাটপারি, ভালো। কিন্তু হেমন্ত, ডায়েরি আর চাবির গোছা চুরি দেখে সত্যি সত্যি সন্দেহ হয় যে বাড়ির ভেতরের কোনো লোকই মতিবাবুকে খুনটা করেছে। একরকম নিশ্চিতভাবেই বলা যায় এ কথা। বাইরের লোক খুন আর টাকা চুরি করেই সন্তুষ্ট হতো, পরে মতিবাবুর চাবির গোছা ডায়েরি কোনো কাজেই লাগতে পারতো না তাদের। হ্যাঁ, সতীশবাবুরও ওই মত। মিনিট 5-6 হেমন্ত ডায়েরি থেকে আর মুখ তুলল না। তারপর বলল, পেয়েছি 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 রবিন, ডায়েরি চুরির কারণ পেয়েছি। এই পাতাখানা ছাড়া ডায়েরির অন্য কোথাও আমাদের পক্ষে বিশেষ কোনো দরকারি কথা নেই। শোনো কি লিখেছেন। আমার শোবার ঘরে বড় টেবিলের ডান দিকের ড্রয়ারের পিছনের কাঠে একটি গুপ্ত স্থান আছে। বাঁ কোণের শেষ প্রান্তে খুব ছোট একটা স্প্রিং আছে। সেটা টিপলেই গুপ্ত স্থানটি বেরিয়ে পড়বে। ওর মধ্যে প্রায় 40,000 টাকার হিরে, চুনি, পান্না আর মুক্তো আছে। বৃদ্ধ হয়েছি, স্বাস্থ্য দিনে দিনে খারাপ হচ্ছে। হঠাৎ যদি মারা পড়ি সেই ভয়ে আমার উত্তরাধিকারীর জন্যে এখানে এই কথাগুলো লিখে রাখলাম। হ্যাঁ, খুনি জানতো রবিন যে ডায়েরির মধ্যে এই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। তাহলে খুনি নিশ্চয়ই বাড়ির ভেতরের লোক। এই জন্যই সে চাবি চুরি করেছে, বুঝলে? কাল তাড়াতাড়িতে ডায়েরিটা পড়তে পারেনি। খুব শীঘ্রই সে কাজ হাসিল করবে। দেখা যাক। কে? সতীশবাবু থানায় ফিরে এসেছেন? শুনুন, মতিবাবুর শোবার ঘরের দরজা বন্ধ আছে। উত্তম, কিন্তু একটা জরুরি কথা মনে রাখবেন। ও ঘরের দরজার সামনে সব সময় যেন পাহারা রাখা হয়। কারণ নিশ্চয়ই আছে, কিন্তু এখনো প্রকাশ করবার সময় হয়নি। রাগ করবেন না, যথাসময়েই সমস্ত বলবো। বলেন কি, যে কনস্টেবল ভাঙা কাচের গেলাস নিয়ে একলা আসছিল, পথে তাকে হঠাৎ আক্রমণ করেছে, তারপর গেলাসটা ছিনিয়ে নিতে পারেনি তো? শুনে সুখী হলাম। কনস্টেবল কাউকে চিনতে পারেনি?
হ্যাঁ হ্যাঁ, কলকাতার আজকের কুয়াশাটা আশ্চর্যই বটে। কি বললেন? কাকে দেখেছে? বিনোদলালকে? অত কুয়াশায় সে ওখানে কি করছিল? মাথা ধরেছে বলে বেড়াতে বেরিয়েছিল এই বিশ্রী কুয়াশায়? আশ্চর্য! তাকে গ্রেপ্তার করবেন কিনা আপনিই ভালো বুঝবেন, আমি আর কি বলবো। শুনুন, আমার কাছেও একটা নতুন খবর আছে। আমরাও আজ আক্রমণের মুখে পড়ে সেই দস্তানাটা হারিয়েছি আততায়ীর কাছে। না 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 না, এত রাত্রে আমাদের আর দেখতে আসতে হবে না, আমরা ভালোই আছি। আচ্ছা, নমস্কার। সব শুনলে তো রবিন? আমরা যে সাংঘাতিক লোকের পাল্লায় পড়েছি তাতে কোনো সন্দেহ নেই। কাল খুন, ৮০,০০০ টাকা চুরি, আজ আমাদের আর কনস্টেবলকে আক্রমণ। আমি ভাই কালি কলম নিয়েই নাড়াচাড়া করি, বুঝলে? এত গোলমাল আমার ধাতে সহ্য হবে না। আমিও ভাবতাম বটতলার ডিটেকটিভ নোবেলেই এমন সব হুই হুই কাণ্ড, রুই রুই ব্যাপার ঘটতে পারে। কিন্তু কিন্তু একটা জিনিস তুমি বুঝতে পারছো কি রবিন? প্রমাণগুলো সরানোর জন্য খুনিরা কিরকম মরিয়া হয়ে উঠেছে। আচ্ছা, সতীশবাবুর কাছে তুমি একটা কথা ভাঙলে না কেন? কি কথা? মতিবাবুর ডায়েরির কথা। সত্যি কথা বলতে কি রবিন, এইটাই হবে আমার জীবনের প্রথম উল্লেখযোগ্য কেস। পুলিশের কাছে এর সমস্ত বাহাদুরিটা আমি একলাই অর্জন করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস আমি এই মামলাটার কিনারা করতে পারব। অবশ্য তারপরে আমি সরে দাঁড়াবো যবনিকার অন্তরালে, জনসাধারণের কাছ থেকে পুলিশকে ১৬ আনা সুখ্যাতি আদায় করবার অবসর দিই। কিন্তু এ তো আগুন নিয়ে খেলা হচ্ছে, আমাদের প্রাণ যেতেও পারে। দেহ থেকে প্রাণবায়ু এত চটপট যাতে বহির্গত না হয় সে চেষ্টার ত্রুটি আমি করব না। হে, একটা জিনিসের কথা তো ভুলে গিয়েছি। এ বাবা! বলেই সে টপ করে উঠে দাঁড়িয়ে নিজের পকেটের ভেতরে হাত চালিয়ে দিল। তারপর বার করল সেই কাগজের মোড়কটা, যার ভেতরে খুনির জুতো থেকে খসা খানিকটা শুকনো কাদা সে পুড়ে রেখেছিল। বাঁচা গেল। কাদার টুকরোটা ধস্তাধস্তিতে গুঁড়িয়ে গেছে বটে, কিন্তু হারিয়ে যায়নি। ওই এক টুকরো কাদাকে তুমি এমন অমূল্য বলে ভাবছো কেন? ওর থেকে তুমি খুনিকে আবিষ্কার করতে চাও নাকি? আশ্চর্য কি! এসো আমার সঙ্গে পরীক্ষাগারে এসো। হেমন্ত তার পরীক্ষাগারে গিয়ে টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল। তারপর অনুবীক্ষণ যন্ত্র আর ওই শুকনো কাদার গুঁড়ো নিয়ে ব্যস্ত হয়ে রইল বেশ কিছুক্ষণ। এরকম পরীক্ষার মধ্যে আমি বিশেষ রসকস পাই না, কিন্তু কিছুক্ষণ চুপচাপ কাটার পর হেমন্ত আমাকে ডেকে বলল, রবিন, এই শুকনো কাদার ভেতরে কি কি আছে জানো? কি কি আছে? আছে চুন, বালি, সুরকি আর কয়লার গুঁড়ো। আর এগুলো মেশানো আছে কলকাতার পথের সাধারণ ধুলোর সঙ্গে। চুন, বালি, সুরকি আর কয়লা তো কলকাতার যেখানে সেখানেই পাওয়া যায়। এর কোনোটাকেই আমার অসাধারণ কিছু বলে মনে হচ্ছে না। তাই নাকি? তুমি হচ্ছে একটি প্রকাণ্ড উজবুক। মানে? কোনো উত্তর না দিয়ে হেমন্ত প্রায় সারা রাত কাটিয়ে দিল ওই কাদার গুঁড়ো নিয়ে। পরদিন বিকেলে আমরা চললাম পরেশ মিত্র লেনে মিস্টার দত্তের চায়ের নিমন্ত্রণ রাখতে। কলকাতার উত্তর অঞ্চলে শহরের শিরা উপশিরার মতো যেসব ছোট ছোট অলিগলি দেখা যায়, পরেশ মিত্র লেনও হচ্ছে ঠিক সেই রকম। গলিটা চওড়ায় ৬-৭ হাতের বেশি নয়, সাপের মতো এঁকে বেঁকে পাক খেয়ে ভেতর দিকে চলে গেছে। প্রথম যেখানে গলিটা মোড় নিয়েছে সেখানে বড় রাস্তা থেকে দেখা গেল একখানা নতুন বাড়ি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। বাড়িটা হঠাৎ হেমন্তের দৃষ্টি আকর্ষণ করল। মিনিট দুয়েক দাঁড়িয়ে বাড়িখানা সে দেখল, তারপর বলল, কিছুদিন থেকে বাংলাদেশে নতুন এক উৎপাত শুরু হয়েছে। স্কাই স্ক্র্যাপার নামে এক অদ্ভুত ধরনের বাড়ি আমরা আমেরিকায় দেখে এসেছি, কিন্তু আজকাল বাঙালিরাও দেখছি কলকাতার পথে পথে স্কাই স্ক্র্যাপারের নকলে ঘরবাড়ি তৈরি করতে লজ্জিত হয় না। এই নতুন বাড়িটার দিকে চেয়ে দেখো, এমন অনুকরণ প্রিয় জাতি কোনোদিনই স্বাধীন হতে পারবে না। তোমার স্থাপত্যের সমালোচনা রেখে এখন 10 নম্বরের বাড়িটা খোঁজো দেখি। 5টা বাজে যে, চায়ের সময় পেরিয়ে যায়। যাক গে, এও অনুকরণ।
আমাদেরও কি ইংরেজ যে সময়ের মধ্যে চা খায় সেই সময়ের মধ্যে চা খেতে হবে নাকি? আমি কোনো উত্তর না দিয়ে সামনে এগিয়ে চললাম। কিছু দূর গিয়েই 10 নম্বর বাড়ি পাওয়া গেল। দারোয়ানের ওপরে বোধহয় আদেশ ছিলই। আমাদের নাম শুনে সে দোতলায় যেতে অনুরোধ করল। মিস্টার দত্ত তাঁর দোতলার বৈঠকখানায় আমাদের জন্য অপেক্ষা করছিলেন। সতীশবাবু দেখলাম আমাদের আগেই সেখানে এসে হাজির হয়েছেন। আসুন 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 আসুন। আরে কাল আপনারা তো সাংঘাতিক বিপদে পড়েছিলেন মশাই। সতীশবাবুর কাছে সব শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেছি। রবীনবাবুর মাথায় তো এখনো ব্যান্ডেজ বাতা রয়েছে দেখছি। এখনো ব্যথা আছে নাকি? নেই বললে মিথ্যে বলা হবে। মধু খেলে মিষ্টি লাগে, ডান্ডা খেলে কষ্ট পেতে হয়। প্রকৃতির এই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু এ তো সাংঘাতিক লোক মশাই। হ্যাঁ, আমার তো মশাই বাড়ি থেকে আর বেরুতেই ভয় করছে। আপনার আবার কিসের ভয়? আপনি তো আর পুলিশের লোক নন। তা নয়, কিন্তু বন্ধু হত্যার প্রতিশোধ নেবার জন্য পুলিশকে তো সাহায্য করছি। খুনিদের রাগ আমার উপরে পড়তে কতক্ষণ বলুন? হ্যাঁ, ভয় নেই মিস্টার দত্ত। আমরা বোধহয় শীঘ্রই খুনিকে ধরতে পারবো। আচ্ছা, একটা কথা বলতে পারবেন? হ্যাঁ বলুন। আপনি তো মতিবাবুর বন্ধু ও পরিবারের অনেক খবরই রাখেন। আচ্ছা, বিনোদলাল বাবু কোন কোন লোকের সঙ্গে মেলামেশা করেন সে বিষয়ে আমাদের কোনো খবর দিতে পারবেন? ও, বিনোদের বন্ধুদের কথা আমাকে আর জিজ্ঞাসা করবেন না মশাই। তারা মোটেই ভালো লোক নয়। তাদের পরিচয় আমি বিশেষ জানি না বটে, তবে কানাঘুষোয় শুনেছি ওই বন্ধুদের চেষ্টাতেই বিনোদের পরকাল ঝরঝরে হয়ে যাচ্ছে। অবশ্য বন্ধুরা চেষ্টা করবে নাই বা কেন? হ্যাঁ, মামার মৃত্যুর পরে বিনোদ হবে অগাধ সম্পত্তির মালিক, তারপরেই তো তাদের পোয়া 12। পোস্টমর্টেম রিপোর্ট এসেছে সতীশবাবু? মতিবাবুর পাকস্থলীতে কোনো রকম বিষের অস্তিত্ব পাওয়া যায়নি। যদিও ডাক্তারদের আগে সে সন্দেহ হয়েছিল, তবে তারা স্বীকার করছেন যে খুব জোরে তার গলা টিপে ধরা হয়েছিল। আপনার রিপোর্ট কি? আমার রিপোর্ট? আপাতত আমার কাছে রিপোর্ট করবার মতন কোনো তথ্যই নেই। কেন হেমন্ত, তুমি তো অনায়াসেই তোমার সেই মহামূল্যবান শুকনো কর্দম চূর্ণের কাহিনীখানা বলতে পারো। ও, সেই কাদা থেকে কিছু পাওয়া গেল নাকি? এসব বিষয়ে আমার বন্ধুটি হচ্ছে 1 নম্বরের অপদার্থ। যে ধুলোকে আমরা পায়ের তলায় রাখি, আধুনিক অপরাধ বিজ্ঞানে তার স্থান যে কত উপরে, মূর্খ রবিন সে কথা জানে না। এসব বিষয়ে আমিও কিন্তু কম কাঁচা নই হেমন্তবাবু। আপনি বলুন না, ততক্ষণ বেয়ারাও চাটা নিয়ে আসবেক্ষণ। দেখুন, কিছুকাল আগেও অপরাধের সঙ্গে বিজ্ঞানের বিশেষ কিছু সম্পর্ক ছিল না। বৈজ্ঞানিক পদ্ধতিতে চুরি আর খুনের মামলার তদন্ত আরম্ভ হয়েছে খুব অল্প সময় আগে। আপনারা তো জানেন, ধুলোর অগম্য ঠাঁই নেই। জানলা দরজা বন্ধ করে ঘরের ভেতরে একটা বাক্সে ঢাকনি দেওয়া কৌটো রেখে দিন, দেখবেন তার মধ্যেও ধুলো ঢুকবে। সাধারণ চোখে সে ধুলো যদি দেখতে না পাওয়া যায়, তবে অণুবীক্ষণ ব্যবহার করুন, দেখবেন কৌটোর ভেতরে বাস করছে নানা রকম ধুলো। এক এক শ্রেণীর মানুষ যে কোনো জিনিস নিয়ে নিয়মিতভাবে নাড়াচাড়া করবে, তার মধ্যে বিশেষ করে পাওয়া যাবে এক এক শ্রেণীর ধুলো। জার্মানি, অস্ট্রিয়া আর ফ্রান্সের পুলিশরা এই বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করেছে। অপরাধীদের ব্যবহৃত জিনিসগুলো হচ্ছে তাদের কাছে নাম সই করা স্বীকারোক্তির চেয়েও মূল্যবান। আমি এই পদ্ধতিতেই কাজ করার চেষ্টা করি আর কি। লাশের পাশে যে দস্তানাটা আমরা পেয়েছিলাম, সেটা খোয়া না গেলে আমিও হয়তো তার ভেতরের ধুলো পরীক্ষা করে অনায়াসেই বলতে পারতাম দস্তানার মালিকের পেশা কি এবং দস্তানার ভেতর কোন শ্রেণীর ধুলো ছিল। সেই শুকনো কাদাগুঁড়োর মধ্যে নিশ্চয়ই আপনি কিছু বিশেষত্ব আবিষ্কার করতে পেরেছেন? না, ধুলো পেয়েছি বটে, কিন্তু অত্যন্ত বাজে ধুলো, কোনো কাজে লাগবে বলে মনে হচ্ছে না। কই মিস্টার দত্ত, কোথায় আপনার চা? এতক্ষণ তো পাগলের মতো বুকে মরলাম, আর তো চা না হলে চলে না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বেয়ারা, বেয়ারা, আরে জলদি চালে আও। আপনার লেকচার শুনে আজ অনেক জ্ঞান পেলাম হেমন্তবাবু। আচ্ছা, ওই দরজার পর্দার ফাঁক দিয়ে যে ঘরটা দেখা যাচ্ছে, ওখানে শেলফের উপরে অত শিশি বোতল সাজানো কেন? ওটা কি আপনার ডিসপেন্সারি? না হেমন্তবাবু, ও ঘরটি আমার রসায়নাগার। রসায়নাগার? আগে হ্যাঁ,
আপনি তো জানেন রসায়ন শাস্ত্র নিয়ে আমি অল্প বিস্তর পরীক্ষা নিরীক্ষা করি। যদিও জ্ঞান আমার সামান্যই, তবু এই রসায়নাগারের পিছনে আমি অনেক টাকা খরচ করেছি। আপনি ঘরটা দেখবেন নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। মিস্টার দত্তের সঙ্গে আমরা তিনজনেই পাশের ঘরে গিয়ে ঢুকলাম। এই রসায়নাগারের মধ্যেও আমি বিশেষ কোনো নতুনত্ব খুঁজে পেলাম না, কারণ হেমন্তের পরীক্ষাগারের সাজসজ্জার সঙ্গে এর অনেক মিল। সেই শিশি, বোতল, জার, অনুবীক্ষণ, কাঁচের মাপজোক করার গেলাস। তবে এই রসায়নাগারের জন্য মিস্টার দত্ত হেমন্তের চেয়ে ঢের বেশি টাকা খরচ করেছেন, সেটা বুঝতে দেরি লাগে না। আমি রসায়ন রসে বঞ্চিত, কাজেই এ ঘরের যথার্থ মর্যাদা হয়তো বুঝতে পারলাম না। কিন্তু হেমন্ত কৌতূহলী বালকের মতো চঞ্চল হয়ে উঠল। বিপুল আগ্রহে একবার এটা একবার ওটা পরখ করে এবং প্রশ্নের পর প্রশ্ন করে মিস্টার দত্তকে একেবারে জর্জরিত করে তুলল। তাকের উপরে এই থার্মোফ্লাস্কটাতে কি আছে মিস্টার দত্ত? লিকুইড এয়ার। লিকুইড এয়ার অর্থাৎ তরল বা দ্রবীভূত বাতাস। হাওয়াকেও আপনারা জলে পরিণত করেছেন, আশ্চর্য। কিছুই আশ্চর্য নয় হেমন্তবাবু। জল দেখা যায়, বাতাস দেখা যায় না, কিন্তু দুই প্রবাহিত হয়, তাই বিজ্ঞানে বাতাসকেও বলে তরল জিনিস। কিন্তু তরল জিনিস হলেও জলের মতো এই দ্রবীভূত বাতাসকে দেখা যায় না তো? দেখা যায় বই কি, খুব দেখা যায়। বাতাস একরকম গ্যাস ছাড়া আর তো কিছু নয়। বাতাসের তাপ যখন 0-র 270 ডিগ্রি নিচে নামানো যায়, বাতাস তখনই দ্রবীভূত হয়। তখন তাকে দেখতে একরকম জলের মতোই হয়। এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালা যায়। দ্রবীভূত বাতাস ভীষণ ঠান্ডা, কিন্তু তার অবশিষ্ট তাপ আরও নিচে নামিয়ে আনলে সেটা জমে বরফ হয়ে যাবে। জলীয় বাতাস শুনেই তো চমকে গেছি, তার উপর আবার নিরেট বরফ। হ্যাঁ, অবাক কাণ্ড। আচ্ছা, তাকে কেমন দেখাবে তখন? অবিকল বরফের মতোই, যদিও সেটা এমন ঠান্ডা হবে যে সাধারণ বরফকেও তখন গরম বলা যেতে পারবে। ওই বাতাস বরফের সাহায্যে রাসায়নিকরা হাইড্রোজেনের মতো হালকা গ্যাসকেও দ্রবীভূত করতে পারেন, আর তারপরের ধাপ হচ্ছে বরফে পরিণত হাইড্রোজেন। আচ্ছা, ফ্লাস্কের মুখে ছিপি না দিয়ে তুলো নুটি এঁটে রেখেছেন কেন মিস্টার দত্ত? বাতাস দ্রবীভূত হলেও পালিয়ে যেতে পারে তো। দ্রবীভূত বাতাসও উবে যায় বটে, কিন্তু ফ্লাস্কের মুখে তুলোর বদলে ছিপি এঁটে রাখলে দ্রবীভূত বাতাস দরাম করে পাত্র ফেটে বেরিয়ে আসতে পারে। যাক, আমাদের ঋণ গায়ে গায়ে শোধ হয়ে গেল তাহলে। অবশ্য গুণানুসারে আপনারই কৃতিত্ব বেশি, কিন্তু এই দ্রবীভূত বাতাস আপনার কোন কাজে লাগে? আমরা রাসায়নিকরা দ্রবীভূত বাতাসকে ব্যবহার করি অন্য জিনিসকে অতিরিক্ত ঠান্ডা করার জন্য। একে অন্য পদার্থের সঙ্গে মিশিয়ে বিস্ফোরক রূপেও কাজে লাগানো চলে। কিন্তু বাতাসকে দ্রবীভূত করা হচ্ছে বহু ব্যয়সাধ্য ব্যাপার। ধনী ছাড়া আর কেউ তা পারে না। রসায়নকে শখ করে আমি প্রায় ফকির হতে বসেছি মশাই। হ্যাঁ, আজ রাত হয়ে গেল মিস্টার দত্ত। আপনার দামি সময় আর নষ্ট করব না, কিন্তু আগে থাকতে এটাও জানিয়ে রাখছি, আপনার মতো পণ্ডিতের সঙ্গে আলাপ করবার সৌভাগ্য যখন হলো, তখন সহজে আপনাকে মুক্তি দিচ্ছি না। আমি আবার এসে জ্ঞান আহরণ করে যাব, কেমন? আরে বিলক্ষণ বিলক্ষণ। আমার বাড়িতে আপনার জন্য সব সময় অবারিত দ্বার জানবেন। বড় রাস্তায় পড়ে সতীশবাবু বললেন, আমাকে থানায় ফিরতে হবে। আচ্ছা, মিস্টার দত্তকে কেমন লাগলো? চমৎকার, অত্যন্ত চিত্তাকর্ষক লোক। তিলমাত্র পাণ্ডিত্যের অভিমান নেই। আচ্ছা সতীশবাবু, আপনাকে একটি ফর্দ উপহার দিচ্ছি, কাজে লাগে কিনা দেখবেন। কি উপহার দেবেন? একখানা কাগজ। মতিবাবুর যে নোটগুলো চুরি গেছে, এতে তাদের নম্বরগুলো টোকা আছে। এই নিন। হ্যাঁ, এই কাগজ আপনি পেলেন কোথায়? কোনো কথা এখন জিজ্ঞাসা না করলেই বাধিত হব। দিন 2-3 বাদে সবই জানতে পারবেন। চলো হেরোবেন। হতভম্ব সতীশবাবুকে সেখানে রেখে
আমরা বাড়ির পথ ধরলাম। খানিক দূর এসে আমি জিজ্ঞাসা করলাম, এই কাগজটার কথা কিন্তু তুমি আমাকেও বলনি। তোমাকে বলে লাভ, তুমি তো একটি আস্ত গাড়ল। গাঁড়ল? হ্যাঁ, প্রথম শ্রেণীর গর্ত। এখানে আমার শুকনো কাদা নিয়ে পরীক্ষার কথা তোমাকে কে বলতে বলেছিল? তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তা নয়তো কি, তোমাকে আগেই বলিনি এই মামলায় আমি পুলিশকে আমার হাতের তাস আগে থেকে দেখাতে চাই না? মাফ করো ভাই, ভুলে গিয়েছিলাম। কিন্তু ওই কাগজখানা... ও নিয়ে কোনো রহস্যই নেই। আজ সকালে মতিবাবুর ডায়েরিতেই পেয়েছি নম্বরগুলো। খুনের দিনেই লেখা হয়েছে, অর্থাৎ মতিবাবু ব্যাংক থেকে বিকেলে ফিরে এসেই নোটের নম্বর টুকে রেখেছিলেন। হ্যাঁ, মতিবাবু দেখছি খুবই সাবধানী লোক ছিলেন। কিন্তু আমাদের পিছনে পিছনে ও আবার কাকে দেখছি? ফিরে দেখলাম মতিবাবুর ভাগ্নে বিনোদবাবু আসছেন। তার চেহারা যেন আরো শুকনো। আরে বিনোদবাবু যে, এদিকে কি মনে করে? কে? ও, হেমন্তবাবু। রাতের ঠান্ডা হাওয়ায় পথে পায়চারি করছি। আজকাল রোজ সন্ধ্যায় বিষম মাথা ধরছে। কিন্তু আপনারা এখানে কেন? মিস্টার দত্ত আজ আমাদের চায়ের নিমন্ত্রণ করেছিলেন। তাই নাকি? ও আচ্ছা, আসি। হেমন্তবাবু, মিস্টার দত্ত কি আমার সম্বন্ধে কোনো কথা আপনার কাছে বলেছেন? না, কিন্তু আপনার হঠাৎ এরকম মনে হলো কেন? দেখুন হেমন্তবাবু, মিস্টার দত্ত আমার মামার বিশেষ বন্ধু ছিলেন বটে, কিন্তু আমাকে বোধহয় তিনি পছন্দ করেন না। মামার মৃত্যুর দিনে তার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল, এ কথা আপনারা জানেন। কিন্তু তার আসল কারণটা কি সেটা আপনারা শুনেছেন? আপনি রেস খেলেন বলে মতিবাবু আপনার উপরে বিরক্ত হয়েছিলেন তো? হ্যাঁ, আর মামার কাছে সে খবর দিয়েছিলেন ওই মিস্টার দত্তই। এটা কি তার উচিত হয়েছে বলুন? কেন উচিত হয়নি? আপনি অসৎ সংসদকে অধঃপাতে যাচ্ছিলেন, তাই তিনি মতিবাবুকে সাবধান করে দিয়েছিলেন আপনার মঙ্গলের জন্যই। বিনোদবাবু, আপনি যখন আমায় একটা প্রশ্ন করলেন, তখন আমিও আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। করুন। আচ্ছা, মতিবাবুর হত্যার জন্য কারোর উপর আপনার সন্দেহ হয়? সন্দেহ? আমার কারোর ওপরে কোনো সন্দেহ করার অধিকার নেই। বলেই বিনোদবাবু চলে গেলেন। আমরা আবার অগ্রসর হলাম। যেতে যেতে আমি বারবার পেছন ফিরে তাকাতে লাগলাম, কিন্তু বিনোদবাবু একেবারেই অদৃশ্য। রবিন, তুমি বারবার কেন যে পিছন ফিরে তাকাচ্ছ সে কথা আমি বলতে পারি। বলো দেখি কেন? তুমি ভাবছো কাল ফেরার পথে যখন আমাদের আর পুলিশের ওপর আক্রমণ হয়েছিল, ঠিক সেই সময় ঘটনাস্থলের কাছে বিনোদকে দেখা গিয়েছিল। আজও আমাদের পিছনে বিনোদের আকস্মিক আবির্ভাব হলো। এর মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা, বিনোদ আবার লুকিয়ে আমাদের পিছনে আসছে কিনা, তাই তো? হেমন্তর কথা যে সত্যি সেটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু যতই ও অভয় দিক, আমার মন থেকে সন্দেহ কিছুমাত্র কমল না। এই বিনোদলালকে যত দেখছি ততই যেন ওর দিকে সন্দেহ আরো দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। পরদিন বিকেলে বসে বসে হেমন্তর সঙ্গে গল্প করছি, এমন সময় সতীশবাবু এসে ঘরে ঢুকলেন। আরে আসুন। হঠাৎ এই অসময় কোনো খবর টবর আছে নাকি? ভালো মন্দ দু খবরই আছে। সেই ভাঙা কাচের গ্লাসের ওপরে আঙুলের ছাপ পাওয়া গেছে। আমাদের পুরনো রেকর্ড থেকে এক আসামির আঙুলের ছাপ বেরিয়েছে। দুটো ছাপই এক আঙুলের। বলেন কি? কে সেই আসামি? বলছি 20 বছর আগে জাল নোট চালাবার চেষ্টা করে হরিহর নামে একটা লোক ধরা পড়েছিল, কিন্তু মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই একদিন সে হাজত থেকে সরে পড়েছিল পুলিশকে ফাঁকি দিয়ে। তারই আঙুলের ছাপের সঙ্গে গ্লাসের আঙুলের ছাপ মিলে গেছে। ও, তা সেই হরিহর এখন কোথায়? তা জানি না, হয়তো তার আসল নাম হরিহরই নয়। যখন সে হাজতে ছিল তখন অনেক চেষ্টা করে পুলিশ তার যথার্থ পরিচয় আদায় করতে পারেনি।
তবে তার কথাবার্তা, হাবভাব ও ব্যবহারে এটুকু অনুমান করা গিয়েছিল যে সে ভালো ঘরের ছেলে আর সুশিক্ষিত। পুলিশ যার পর নাই খোঁজ নিয়ে হরিহরের কোনো পাত্তা করতে পারেনি। আজ 20 বছর পরে হরিহরের অস্তিত্ব পাওয়া গেছে ভাঙা গ্লাসের কাঁচে। জালিয়াত অজ্ঞাতবাস থেকে ফিরে এসে হয়েছে হত্যাকারী, কিন্তু আবার অদৃশ্য হয়ে গেছে। হরিহরের ছবি নেই আপনাদের কাছে? সে নাম হয়তো বদলাতে পারে, চেহারা তো আর বদলাতে পারবে না। হ্যাঁ, ছবি আছে, এই নিন দেখুন। সতীশবাবু একখানা ফটো বের করে টেবিলের ওপর রাখলেন। আমি ঝুঁকে পড়ে দেখলাম একটি অত্যন্ত শান্তশিষ্ট যুবকের চেহারা। চোখ বড় বড়, নাক টিকলো, দাড়ি গোঁফ কামানো, মাথার চুল লম্বা। ছবিখানা খানিকক্ষণ মন দিয়ে দেখে হেমন্ত বলল, আচ্ছা, 20 বছর আগে হরিহরের বয়স কত ছিল? 22-24 বেশি নয়। তাহলে আজ তার বয়স হবে 42 কি 44। এতদিনে তার চেহারার যথেষ্ট পরিবর্তন হওয়া সম্ভব। আচ্ছা, ছবিখানা আজ আমার কাছে থাক। মতিবাবুকে খুন করতে এসেছিল দুজন লোক। বোঝাই যাচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে হরিহর, কিন্তু আর একজন কে? সেটাও আমরা আন্দাজ করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেও পুলিশের হাত ছাড়িয়ে লম্বা দিয়েছে। কার কথা বলছেন? শুনুন, মতিবাবুর চোরাই নোটের নম্বরগুলো আপনি কি উপায়ে সংগ্রহ করেছেন জানি না, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল কারেন্সি থেকে আজই কেউ এমন 10খানা 1000 টাকার নোট ভাঙিয়ে নিয়ে গেছে। বলেন কি মশাই? হ্যাঁ, তারপরেই খবর পেলাম আজ সকালে বিনোদলালকেও কারেন্সি অফিস থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। আর বিনোদবাবু কি বলেন এই ব্যাপারে? আপাতত বিনোদের মতামত জানার কোনো উপায় আর নেই। মানে? বিনোদ পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, একেবারে নিরুদ্দেশ। কারেন্সি অফিস থেকে বাড়িতে ফিরে কখন কোন পথ দিয়ে সে অদৃশ্য হয়েছে কেউ তা দেখতে পায়নি। বিনোদের নামে ওয়ারেন্ট আমি তৈরি করে রেখেছিলাম, কিন্তু তাকে গ্রেপ্তার করতে গিয়ে দেখি খাঁচার ভেতরে পাখি আর নেই। কি অন্যায় যে করেছি, গোড়া থেকেই ওর উপরে আমার সন্দেহ হয়েছিল। তখনই যদি গ্রেপ্তারটা করতাম। আমি মনে মনে ভাবতে লাগলাম যে পালিয়ে গিয়ে বিনোদ নিজেই নিজের অপরাধটা ভালো করে প্রমাণিত করল, কিন্তু এই বীভৎস ব্যাপারে তার হাত সত্যিই কি ছিল? সে কি হরিহরেরই হুকুম তামিল করছিল? হরিহর কি তার সঙ্গেই দেশ ছাড়া হয়েছে নাকি? নিশ্চিন্ত হন সতীশবাবু, আমাকে আরো দিন 3 সময় দিন। তার ভেতরেই বোধ হয় এই মামলাটার একটা কিনারা করে ফেলতে পারবো। এই মামলার কিনারা তো একরকম করেই এনেছি মশাই। হতচ্ছাড়া বিনোদ গা ঢাকা দিয়েই তো যত মুশকিলে ফেললো। ভাববেন না সতীশবাবু, বিনোদলালকে আবার আপনার হাতের কাছে পাবেন, খুব শীঘ্রই পাবেন। পালিয়ে সে আর যাবে কোথায়? তাকে আপনার মুঠোর ভেতরে এনে দেব, এই আমার পণ। আরও কিছুক্ষণ কথা বলে সতীশবাবু বিদায় নিলেন। হেমন্ত চিন্তিত মনে চুপ করে বসে রইল কিছুক্ষণ। কারোর মুখেই কোনো কথা নেই। অগত্যা আমি বাড়ি যাওয়ার জন্য গাত্রোত্থান করলাম। তখন সে বলল, রবিন, আজ সন্ধ্যায় তোমার সঙ্গে আর সিনেমায় যেতে পারবো না ভাই। আমার হাতে আজ অনেক কাজ আছে। পরদিন সকালে প্রভাতী চা পান করতে করতে হেমন্তর সঙ্গে আলোচনা হচ্ছিল। আলোচ্য বিষয় ছিল কুমোরটুলির বিখ্যাত খেঁদা বা খোকা গুন্ডার কথা। সে প্রকাশ্যে খুন করে কাটা মুন্ডু নিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছে। কোনো একটা উপন্যাসে এমন ঘটনা বের হলে সমালোচকেরা অস্বাভাবিক কাঁজাখুরি বলতেন, কিন্তু এখন তারা কি বলবেন? এই বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে তা বুঝে ওঠাই দায়। এসব নিয়ে আলোচনার মাঝখানে হন্তদন্ত হয়ে সতীশবাবু ঘরে ঢুকলেন। আরে সতীশবাবু,
কি হয়েছে? আপনার চেহারার অবস্থা তো ভালো নয়। আবার খুন? বলেন কি মশাই? খুনি নিশ্চয়ই সেই বিনোদ। কাকে খুন করেছে? মিস্টার দত্তকে নয় তো? মিস্টার দত্তকে সে কেন খুন করবে? না, তার উপরে বিনোদ মোটেই খুশি নয়। আরে না না মশাই, খুন হয়েছে একটা নতুন লোক, কিন্তু মতিবাবুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আছে বলে তাকেও আমরা খুঁজছিলাম। আচ্ছা বসুন বসুন, ভালো করে সব কথা গুছিয়ে বলুন। বলছি ভোরবেলায় খবর পেলুম গঙ্গার ধারে একটা মরা পড়ে আছে। দেখতে গেলাম। এমন প্রায়ই যে যেতে হয়, কারণ গঙ্গার ধারে লাশ পাওয়া নতুন কথা নয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমার চক্ষু স্থির হয়ে গেল। একটা জোয়ান লোকের লাশ। আরে সে মারা পড়েছে ঠিক মতিবাবুর মতোই। মুখে সেই আতঙ্ক, বিস্ময় ও যন্ত্রণার চিহ্ন, আর গলায় সেই সাংঘাতিক নীল দাগ। হ্যাঁ, নীল দাগ? হ্যাঁ, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরীক্ষা করে বোঝা গেল লোকটাকে অন্য কোথাও খুন করে লাশটা এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। এখনো কেউ শনাক্ত করতে আসেনি। গায়ে পাঞ্জাবি আর পকেটে পেলাম একখানা ছোড়া। সুতরাং মানুষটি গোবেজারা ছিল না। পরনে পাজামা, পায়ে রাবারের জুতো। যা সন্দেহ করছেন তা তো মিথ্যে নয়। গলায় নীল দাগের সঙ্গে পায়ে রাবারের জুতো দেখে আমারও সন্দেহ জেগে উঠল। মতিবাবুর বাড়িতে হত্যাকারীদের একজনের যে রাবারের জুতোর মাপ আমরা নিয়েছিলাম, তার সঙ্গে এই জুতোর মাপ একেবারে ঠিকঠাক মিলে গেল। আচ্ছা, এই লোকটাই সেই ভূতপূর্ব জালিয়াত হরিহর নয় তো? না, এর আঙুলের ছাপ একেবারে অন্যরকম। তাহলে মতিবাবুর দুই খুনির একজনের সন্ধান পাওয়া গেল? তাই তো মনে হচ্ছে। আর এক খুনি নিশ্চয়ই বিনোদ লাল, কিন্তু সে তো পলাতক। তাহলে এই নতুন হত্যার জন্যেও আপনার বিনোদের ওপরই সন্দেহ হয়, তাই তো? নিশ্চয়ই। আমার দৃঢ় বিশ্বাস বিনোদ এই কলকাতাতেই গা ঢাকা দিয়ে আছে। খুব সম্ভব তার সঙ্গে এই লোকটা চোরাই নোটের অংশ নিয়ে গোলমাল করেছিল, কিংবা এটাকে কোনো রকম ভয় দেখিয়েছিল। তাই বিনোদ গলা টিপে খুন করে নিজের পথ সাফ করেছে। হ্যাঁ, কেসটা দাঁড় করিয়েছেন ভালো, কিন্তু ধোপে টিকল না। কেন? এর মধ্যে হরিহরের স্থান কোথায়? সেটাই তো ভালো করে বোঝা যাচ্ছে না। হয়তো পরে বোঝা যাবে। আপনি কি লাশটা দেখবেন? কি দরকার? আমি যে ঘটনার মালা গেঁথেছি এ হচ্ছে তারই একটা ঘটনা মাত্র। এরপরেও যদি ২-১০টা খুন হয় তাহলে আমার আর কোনো অসুবিধাই হবে না। সতীশবাবু, খুনিকে আপনি কি আজকেই গ্রেপ্তার করতে চান? সে কি, বিনোদ কোথায় আছে আপনি জানেন? ও নিয়ে আপনাকে আপাতত মাথা ঘামাতে হবে না। আপাতত বিনোদ সম্বন্ধে সমস্ত ভাবনা ছেড়ে দিন। যা বলি মন দিয়ে শুনুন। আজ বিকেলে রবিনকে নিয়ে আমি মতিবাবুর শয়ন গৃহে যেতে চাই। মিস্টার দত্তকেও দরকার হবে, তিনিও এই খুনি ধরার ব্যাপারে আমাদের সাহায্য করতে পারবেন। আপনাকে আরও যা যা করতে হবে বলছি। পাশের ঘরে চলুন, সেই সঙ্গে একটা নতুন জিনিসও দেখাবো। সতীশবাবুর সঙ্গে আমিও পাশের ঘরে যাব বলে ওঠার উপক্রম করছি। হেমন্ত এই সময় হেসে বলল, না রবিন, কৌতূহল দমন করো, তুমি এই ঘরেই থাকো, কেমন? সতীশবাবুকে নিয়ে হেমন্ত তার পরীক্ষা ঘরের ভেতরে গিয়ে ঢুকল। আমি বিরক্ত মনে চুপ করে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা ধরে ওদের দুজনের মধ্যে কথাবার্তা হলো। বিকেলে হেমন্তর সঙ্গে আমি আবার সেই ভয়াবহ ঘরের ভেতর গিয়ে ঢুকলাম। মতিবাবুর শয়ন ঘর। সারা বাড়ি নীরব। লোকজন নিশ্চয়ই আছে, কিন্তু তারা সবাই যেন ভয়ে দম বন্ধ করে একেবারে চুপ মেরে গেছে। মতিবাবুর শূন্য শয্যার দিকে তাকিয়ে মনের ভেতরটা খচখচ করতে লাগলো। এই তো মানুষের জীবন। কত সাধে পাতে নরম বিছানা, কিন্তু শোবার আগেই হঠাৎ মহাকালের ঘণ্টা বেজে ওঠে। খানিক পরেই মিস্টার দত্ত এসে হাজির হলেন। ওনাকে দেখেই হেমন্ত বলল, আসুন মিস্টার দত্ত, নমস্কার। আজও আরেকবার আপনাকে কষ্ট দিলাম। আরে না না, কিছুমাত্র না। আপনাদের সাহায্য করতে আমি সর্বদাই প্রস্তুত। বলুন, আমায় কি করতে হবে?
দু চারটে কথা জানতে চাই। নতুন খুনের কাহিনীটা শুনেছেন তো? হ্যাঁ, সতীশবাবুর মুখে শুনলাম। ভয়ে আমার বুক কাঁপছে মশাই। ওদিকে বিনোদবাবুও পলাতক। হ্যাঁ, সব শুনেছি। কিন্তু খুনিকে আমি গ্রেপ্তার করবই। হেমন্তবাবু, বিনোদ যে এমন ভয়াবহ কাজ করতে পারে এ আমার কিছুতেই বিশ্বাস হয় না। মানুষ চেনা বড় কঠিন মিস্টার দত্ত, বড়ই কঠিন। কিন্তু দুটো খুন করে খুনি পালিয়ে যাবে কোথায়? আমার বিশ্বাস সে এইখানেই আছে। কোথায়? এই বাড়িতেই। আচ্ছা মিস্টার দত্ত, এই বাড়িখানা যেমন বড় তেমনি সেকেলে। আপনি এখানে অনেক দিন আনাগোনা করছেন। আপনি কি বলতে পারেন এই বাড়ির কোথাও কোনো চোরাকুঠুরি আছে নাকি? সেকেলে বাড়িতে প্রায় চোরাকুঠুরি থাকতো না? আপনি কি মনে করেন বিনোদ এই বাড়িতেই লুকিয়ে আছে? তা কেমন করে হবে? না মশাই, আমি কোনো চোরাকুঠুরি সন্ধান টন্ধান জানি না। মতিবাবুর মুখেও কোনোদিন শোনেননি? না। আচ্ছা আচ্ছা, আমার কাছে ভালো করে এই বাড়িটার একটা বর্ণনা করতে পারেন? হ্যাঁ, তা নিশ্চয়ই পারি। এ বাড়ির সবটাই তো আমার নখদর্পণে। তারপর প্রায় আধ ঘন্টা ধরে দুজনের মধ্যে চলল প্রশ্নোত্তর পালা। শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠলাম। মনে হলো সমস্তটাই যেন অর্থহীন। বিনোদ নিশ্চয়ই এ বাড়ির মধ্যে লুকিয়ে নেই। এমন কাঁচা কাজ করবার ছেলে সে নয়। হেমন্তর ধারণা ভুল। হঠাৎ একজন পাহারাওয়ালা এসে জানালে ইন্সপেক্টর বাবুর কাছ থেকে একজন হেমন্তবাবুকে ডাকতে এসেছে। আমাকে আবার কি দরকার? বদকে যাও, আমি এখন ভারী ব্যস্ত। আচ্ছা থাক, আমি নিজেই যাচ্ছি। এইসব তো রবিন, খবরটা কি শুনে আসি। আমরা নিচে নেমে গেলাম, কিন্তু নিচে গিয়ে কাউকে দেখতে পেলাম না। কে ডাকতে এসেছে? গেল কোথায়? মিনিট 6 অপেক্ষা করেও কারোর দেখা পাওয়া গেল না। দূর চুলোয় যাক ইন্সপেক্টর বাবুর লোক। আমার এখন অনেক কাজ, চলো আবার উপরেই যাই। ঘরে ঢুকে হেমন্ত আবার টেবিলের সামনে গিয়ে বসে পড়ল। মিস্টার দত্ত জিজ্ঞাসা করলেন, কে এসেছিল? কেউ না, কেবল মিছে সময় নষ্ট হলো। হ্যাঁ, কি যেন বলছিলেন? এ বাড়ির সিঁড়ির তলায় চোরাকুঠুরির মতন একটা ঘর আছে, কিন্তু সে ঘরে কয়লা থাকে। আগে হ্যাঁ। তাহলে আপনার মতে বিনোদ এখানে নেই? না। মিনিট 5 ধরে হেমন্ত গম্ভীর মুখে ভাবতে লাগল। তারপর ঘরের বাইরে সিঁড়ির ওপরে ভারী পায়ের শব্দ শুনলাম। দরজা ঠেলে ঘরের ভেতর প্রবেশ করলেন সতীশবাবু। আরে এই যে সতীশবাবু, আসুন আসুন আসুন। ব্যাপার কি? এক মুখ হাসি যে। বিনোদের খোঁজ টোজ পেয়েছেন বুঝি? না, পেয়েছি খালি এই জিনিস দুটো। বলেই সতীশবাবু পকেট থেকে বের করলেন এক জোড়া সাদা দস্তানা। হেমন্ত দস্তানা দুটো সতীশবাবুর হাত থেকে নিয়ে পরীক্ষা করতে করতে বলল, হ্যাঁ, এর একটা দস্তানা যে আমি চিনি। রক্তের দাগ এখন আর নেই বটে, কিন্তু কাঁচ দিয়ে কাটা অংশটা এখনো তেমনিই আছে। তাই নাকি? কই দেখি দেখি দেখি। এ নিন। মিস্টার দত্ত দস্তানা নেবার জন্য দুটো হাত ব্যগ্রভাবে বাড়িয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে হেমন্ত দস্তানা ফেলে নিজের হাত দুটো দিয়ে তার হাত দুখানা জোরে চেপে ধরল, এবং পর মুহূর্তেই সতীশবাবু টপ করে তার জোড়া হাতে হাত কড়া পরিয়ে দিলেন। বিস্ময়ে ক্রোধে অভিভূত হয়ে মিস্টার দত্ত কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারলেন না। তারপর বললেন, হেমন্ত বাবু, এসব কি প্রহসন? হ্যাঁ, প্রহসন নয় হরিহর, বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। হরিহর? কে হরিহর? তুমি হরিও হতে পারো, হরও হতে পারো, দত্তও হতে পারো। কোনটা তোমার আসল নাম কেউ জানে না। মিস্টার দত্ত, মতিবাবুকে খুন আর ৮০,০০০ টাকা চুরির অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। কোন প্রমাণে? প্রমাণ কি আর একটা আছে দত্ত? আজও তুমি মতিবাবুর সিন্দুক থেকে মতিবাবুরই চাবি দিয়ে যে ৪০,০০০ টাকার হিরে মুক্ত পান্না চুনি চুরি করেছ,
সে বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। সতীশবাবু, ওর জামা কাপড় খুঁজে দেখুন তো। মিস্টার দত্ত বাধা দেবার চেষ্টা করলেন, কিন্তু সতীশবাবু তাকে ধরে একবার ঝাঁকুনি দিতেই তিনি ঠান্ডা হয়ে গেলেন। তার পকেট থেকে সত্যিই চোরাই মাল আর মতিবাবুর চাবির গোছা বেরিয়ে পড়ল। দত্ত, এখন তুমি অপরাধ স্বীকার করবে? মিস্টার দত্ত স্তব্ধ হয়ে রইলেন। আচ্ছা, তবে আমার মুখ থেকেই তুমি নিজের কাহিনী শোনো। তোমাকে তো সেদিনও বলেছি দত্ত, এখনকার বৈজ্ঞানিক পুলিশকে অপরাধীর স্বীকারোক্তির উপরে নির্ভর করতে হয় না। তুমি পাথরের মতো বোবা হয়ে থাকলেও ফাঁসি কাঠে ঝুলবে। সংক্ষেপেই সব বলবো। বিনোদের উপরে আমার একবারও সন্দেহ হয়নি। সে মাতাল জুয়ারি তা জানা সত্ত্বেও। প্রথমত, মদ খাওয়া, জুয়া খেলা আর খুন করা এক জিনিস নয়। দ্বিতীয়ত, এটা ভালো করেই জানা গিয়েছে যে খুনের সময় সে বাড়িতে ছিল না। সে যে সত্যি রাত 12টা পর্যন্ত থিয়েটারে ছিল এবং তারপরে রাত প্রায় 1:30টা পর্যন্ত ছিল হোটেলে, এর প্রমাণ আমি নিজে গিয়ে সংগ্রহ করেছি। হোটেল থেকে সে ফিরে এসেছিল প্রচণ্ড মাতাল হয়ে, আর সে এমন বেহুঁশ হয়েছিল যে খেতে গিয়ে জামা কাপড়ে মাংসের ঝোল ঢেলেছিল আর সিগারেটের আগুনে নানা জায়গা পুড়িয়ে ফেলেছিল। তো এমন চেতনাহীন মত্ত অবস্থায় কেউ খুন করতে পারে না। সতীশবাবু, কেবল এই একটিমাত্র কারণে বিনোদের উপরে সন্দেহ করা আমাদের উচিত হয়নি। তবু যে সে পালিয়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায় কোনোভাবে, সেটা সে জানতে পেরেছিল এবং পালাবার আগে সে যে কারেন্সি থেকে খরচের জন্য নিজের কিছু টাকা ভাঙিয়ে নিয়ে গিয়েছিল, এটা আমরা অনায়াসে অনুমান করতে পারি। আপনারা সন্দেহ করেছিলেন যে হত্যাকারী হচ্ছে বাড়ির লোক, কারণ বাড়ির সব দরজা ছিল ভিতর থেকে বন্ধ এবং কুকুরটা চেনা লোক দেখেই চেঁচায়নি। কিন্তু কাদা মাখা পায়ের ছাপ আর অচেনা রাবারের জুতোর অস্তিত্ব দেখেই আমি বুঝেছিলাম খুনিরা এসেছে বৃষ্টির পরে রাস্তা থেকেই। আমি মনে মনে খুনের রাতের ঘটনাগুলো সাজিয়েছিলাম এইভাবে। অবশ্যই এটা জানবেন যে সমস্ত প্লটটা একদিনে একসঙ্গে হঠাৎ আমার মনের ভিতরে সম্পূর্ণ হয়ে ওঠেনি। ধরা যাক, রাম আর শ্যাম মতিবাবুকে খুন করবে। রাত 10:30টার সময় মতিবাবুর বাড়িতে ঢোকার দরজা বন্ধ হয়। খুনিরা সে খবর রাখে। রাত 9টার সময় বৃষ্টি থামল। রাম আর শ্যাম ঘটনাস্থলে প্রবেশ করল। রামের সঙ্গে মতিবাবুর চেনাশোনা ছিল, তো মতিবাবু তখনও শোবার ঘরের দরজা বন্ধ করেননি। পরিচিত লোক বলে রাম বিনা আহ্বানেই ভিতরে গিয়ে ঢোকে, আর কুকুরটাও রামকে বিলক্ষণ চিনত, তাই গোলমাল করেনি। আর রামের সঙ্গে গিয়েছিল বলে শ্যামকে দেখেও সে চেঁচায়নি। শ্যাম নিশ্চয় দরজার বাইরে 1-2 মিনিট অপেক্ষা করেছিল, কারণ তার জুতোর স্পষ্ট ছাপ আমরা পেয়েছি। চলন্ত লোকের পায়ের ছাপ আর দণ্ডায়মান লোকের পায়ের ছাপ একরকম তো হয় না, এটা সকলেই জানে। পরে রামের আহ্বানে শ্যামও তাকে সাহায্য করবার জন্য ঘরের ভিতরে যায়। কাজ শেষ করে দুজনেই রাস্তায় বেরিয়ে পড়ে। রাত 10:30টার সময় দারোয়ান রাস্তার দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। কাজেই বাইরের দরজা ভিতর থেকে বন্ধ থাকা খুবই স্বাভাবিক ছিল। আচ্ছা, রাম হচ্ছে মতিবাবুর বন্ধু, সে তার সব অভ্যাসের কথা জানে। ডায়েরির ভিতরে মতিবাবুর কোনো গুপ্ত কথা আছে, এটাও হয়তো তার অজানা ছিল না। খুনের রাতে হয়তো কোনো কারণে ভয় পেয়ে বা সময়ের অভাবে সে ডায়েরি পড়ার সুযোগ পায়নি, কিন্তু পরে যথাসময়ে কাজে লাগাতে পারবে বুঝে ডায়েরি আর চাবির গোছা নিয়ে সে পালায়। সে এ বাড়ির বন্ধু, খুনের পরেও এখানে তার প্রবেশ বন্ধ হওয়ার কোনো ভয় নেই। খুব সম্ভব রাম হ্যান্ড নোটে মতিবাবুর কাছ থেকে বারে বারে টাকা ধার করেছিল, তাই যাওয়ার সময় নির্বিচারে সব হ্যান্ড নোটও সঙ্গে নিয়ে পালায়। ঘটনাস্থলে এসে মতিবাবুর মৃতদেহ দেখে আমি অবাক হয়ে যাই। লাশের গলায় ওই নীল দাগটা কিসের? আঙুলের চাপে তো ঠিক ওরকম কালশিটে পড়ে না। তারপর লাশের পিঠের তলায় ওই ভাঙা কাচের টুকরো থাকার মানে কি? ধস্তাধস্তি হলো বিছানায়, কুঁজোর মুখ থেকে গেলাস কেন এখানে এলো, কেনই বা ভাঙলো, কেনই বা একজন খুনির হাত কাটলো? আমার মন বলল, একজন খুনি গ্লাসে কোনো বিষাক্ত পদার্থ ঢেলে মতিবাবুর কাছে আনে, আর একজন তাকে চেপে ধরে। মতিবাবুকে গেলাসের বিষ খাওয়ানোর চেষ্টা হয়,
তিনি ধস্তাধস্তি করতে করতে বিছানা থেকে নেমে পড়েন এবং সেই মুহূর্তেই গেলাসের বিষ তার গলায় ঢেলে দেওয়া হয়। আর সে বিষ এমন ভয়ানক যে মতিবাবু চেঁচাবারও সময় পাননি, কিন্তু তার ধস্তাধস্তির চোটে খুনির হাতের গেলাস ভেঙে খুনির হাত কেটে যায়। তারপর ভাঙা কাচের ওপরে গিয়ে পড়ে মতিবাবুর নিষ্প্রাণ দেহ। এই সব ব্যাপারটা ঘটে যায় 2-1 সেকেন্ডের মধ্যে। বিষ যদি ব্যবহৃত হয়ে থাকে তবে নিশ্চয়ই মতিবাবুকে গলা টিপে মারা হয়নি, কিন্তু ডাক্তাররা সব দেহে বিষের কোনো অস্তিত্ব পাননি। তবু আমার সন্দেহ গেল না, কারণ ওই ভাঙা গেলাস, ওটা না থাকলে আমি ডাক্তারদের কথাই বিশ্বাস করতাম। কিন্তু গেলাস যখন পাওয়া গেছে, মতিবাবুকে নিশ্চয়ই কিছু না কিছু খাওয়ানো হয়েছে। সেটা কি হতে পারে? হয়তো এমন কোনো নতুন বিষ, ডাক্তাররা যার নাম জানেন না। আপনারা কেউ লক্ষ্য করেননি, কিন্তু দত্তকে প্রথম দিন দেখেই আমি লক্ষ্য করেছিলাম তার ডান হাতের ওপর ফ্লেশ কালারের প্লাস্টার লাগানো রয়েছে। গোয়েন্দার প্রথম কর্তব্য সকলকে সন্দেহ করা। খুনির হাত বা আঙুল যে কেটেছে তার প্রমাণ রয়েছে দত্তের আঙুল কাটা। দত্ত হচ্ছে মতিবাবুর বন্ধু, তার এ বাড়িতে অবাধ গতি এবং সে হচ্ছে রাসায়নিক। তার পক্ষে কোনো অজানা বিষের অস্তিত্ব জানাও অসম্ভব নয়। এই সন্দেহগুলো আমার মাথায় ঢুকেছিল, কিন্তু সন্দেহ মাত্রই। ঘটনাস্থলে প্রাপ্ত ওই দস্তানার রহস্য নিয়ে অনেক ভেবেছিলাম, কারণ ওরকম পুরু পশমি দস্তানা কেউ হাতে পড়ে না, বিশেষত বাংলাদেশে। তবে প্রথমে কোনো সদুত্তর পাইনি। পরে বুঝেছি ওই দস্তানাটা ছিল হরিহরের অর্থাৎ দত্তের সঙ্গীর হাতেই। সেই দস্তানা পরা হাতে কাচের গেলাসটা ধরেছিল, আর কাচের গেলাসটা তাকে দিয়েছিল দত্তই। সেই সময় গেলাসের গায়ে দত্তের আঙুলের ছাপ পড়ে, কিংবা গেলাসটা ভাঙার পর দত্ত তার উপরে হাত দিয়েছিল। কিন্তু রক্তমাখা দস্তানাটা কেন আমি নিয়ে যেতে চাই সেটা জানার জন্য দত্ত আগ্রহ প্রকাশ করেছিল। তারপর সে চলে যায়, আর পথে আমরা আক্রান্ত হই। পাহারাওয়ালার কাছ থেকেও ভাঙা গেলাসটা কেড়ে নেবার চেষ্টা করা হয়। আমার কাছে দস্তানা আর পাহারাওয়ালার কাছে ভাঙা গেলাস আছে, এ কথা বাইরের লোকেদের মধ্যে কেবল দত্তই জানত। সেই জন্যই তাকে আমি সন্দেহ করি। কিন্তু কেবল সন্দেহ করে তো লাভ নেই, আগেই দরকার প্রমাণ। ঘটনাস্থলে কাদার গুঁড়ো পরীক্ষা করবার পর তার মধ্যে আমি কাদার সঙ্গে পেয়েছিলাম কি জানেন? চুন, সুরকি, বালি আর কয়লার গুঁড়ো। যেদিন আমরা দত্তের বাড়িতে চা খেতে যাই সেদিন দেখলাম তার পাশেই রয়েছে কয়লার দোকান, আর গলির সেখানটায় মাটির সঙ্গে চুন, বালি, সুরকি আর কয়লার গুঁড়ো ছড়ানো। তার 2-3খানা বাড়ির পরেই দত্তের বাড়ি, সুতরাং এখানকার মাটি মাড়িয়ে তাকে রোজই আনাগোনা করতে হয়। বৃষ্টিতে পথে কাদা হলে এখানকার কাদার চাপ যে তার জুতোর গোড়ালি আর সোলের ফাঁকে লেগে থাকবে, এটা বেশ সহজেই বোঝা যায়। ওই নতুন বাড়ি আর কয়লার দোকানই দত্তের প্রতি বিশেষভাবে আমার দৃষ্টি আকৃষ্ট করে। তারপর দত্তের রসায়নাগার দেখে আমার সন্দেহ আরো বেড়ে উঠল। সেখানে আবিষ্কার করলাম দ্রবীভূত বাতাস। আমি রসায়ন শাস্ত্র পড়েছি, রাসায়নিক পদার্থ নিয়ে নাড়াচাড়া করেছি, কিন্তু সেদিন দত্তের সামনে ন্যাকা সেজেছিলাম তার কাছ থেকে কথা আদায় করার জন্য। ধাঁ করে আমার মাথায় একটা ভীষণ সত্যের ইঙ্গিত জাগল। দ্রবীভূত বাতাসকেই দত্ত বিষের মতো ব্যবহার করেছে না তো? সতীশবাবু, আপনি হয়তো জানেন না যে এই দ্রবীভূত বাতাসকে রাসায়নিকেরা নানান নির্দোষ কাজে লাগান বটে, কিন্তু এই জিনিস মানুষের মুখের ভিতরে ঢেলে দিলে তখনই তার মৃত্যু হবে, অথচ মৃতদেহে তার কোনো চিহ্নই পাওয়া যাবে না। কি মারাত্মক বুদ্ধি ভাবুন! ভাগ্যিস দ্রবীভূত বাতাস হচ্ছে অত্যন্ত দুর্লভ জিনিস, সাধারণ হত্যাকারীর নাগালের বাইরে। নইলে দ্রবীভূত বাতাস মানুষের সমাজে বিভীষিকা সৃষ্টি করতে পারত। দ্রবীভূত বাতাস এমন ভয়ানক ঠান্ডা যে পরীক্ষাগারে হাতে পুরু দস্তানা না পড়লে কাচের পাত্রে তাকে নিয়ে ব্যবহার করাই অসম্ভব। আর এই জন্যই হত্যাকারী হাতে দস্তানা পরে কাচের গ্লাসে দ্রবীভূত বাতাস ঢেলে মতিবাবুকে তা পান করতে বাধ্য করেছিল। তারপর হরিহরের অস্তিত্ব আবিষ্কার হলো। সতীশবাবু আমাকে যে ছবি দিয়েছিলেন তাতে হরিহরের মুখে দাড়ি গোঁফ নেই, কিন্তু দত্তের মুখে গোঁফ আর ফ্রেঞ্চ কাট দাড়ি। দত্তর বয়স এখন 40-এর ওপরে, তার মুখেরও কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু হরিহরের মুখের সঙ্গে দত্তের মুখের কিছু কিছু সাদৃশ্য আমি পেয়েছিলাম। হরিহরের চোখ, নাক,
ঠোঁট অনেকটা দত্তের মতোই। তাই কৌতূহলের বশবর্তী হয়ে হরিহরের ছবির মুখে বসিয়ে দিলাম দত্তের মতো গোঁফ আর ফ্রেঞ্চ কাট দাড়ি। ফল হলো বিস্ময়কর। বুঝেছ রবিন, সতীশবাবু সেই ছবি দেখে সেটাকে প্রথমে দত্তের ছবি বলেই ধরে নিয়েছিলেন। তারপর আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের দত্ত মশাই মিস্টার দত্ত হচ্ছেন এই গল্পের ভিলেন। লিকুইড এয়ার দিয়ে দত্ত তার পাপ কাজের সঙ্গীকেও পাঠিয়ে দিয়েছে জমের বাড়ি। কি করে তাকে মারা হয়েছে এখনো তা প্রকাশ পায়নি বটে, তবে হত্যাকারী যে দত্ত তাতে আর সন্দেহ নেই। দ্রবীভূত বাতাসের এমন ভয়াবহ ব্যবহার পৃথিবীর আর কোনো অপরাধী বোধহয় জানে না। এখন প্রশ্ন হতে পারে, দত্ত তাকে মেরেছে কেন? সম্ভবত একজন সাক্ষী, অংশীদার বা পথের কাঁটা সরানোর জন্যই। দত্ত জানত আমি রসায়নশাস্ত্র নিয়ে অল্প বিস্তর নাড়াচাড়া করি। তার ভয় হয়েছিল এরকম অসাধারণ দস্তানা দেখে আমার মনে দ্রবীভূত বাতাস সম্বন্ধে কোনো ইঙ্গিত জাগা হয়তো অসম্ভব নয়। অপরাধীর মন কিনা। তাই উপর চালাকি করতে গিয়ে দস্তানা কেড়ে নিয়ে আমার হাতে সমর্পণ করতে বাধ্য হয় মতিবাবুর ডায়েরিখানা। তবে একটু বাকি আছে। দত্তকে হাতে নাতে ধরার জন্য আজ আমি এখানে একটা ফাঁদ পেতেছিলাম। খুনির পকেট থেকে ডায়েরি হস্তগত করেই আমি বুঝেছিলাম খুনি যখন মতিবাবুর চাবি নিয়ে গেছে তখন টেবিলের গোপন স্থান থেকে 40,000 টাকার হিরে মুক্ত চুরি করার প্রথম সুযোগটি সে কখনোই হাতছাড়া করবে না। দত্তের আবির্ভাবের আগেই আমি টেবিলের ওই ডান দিকের সিন্দুকের ফাঁকে এমনভাবে একটা আলপিন ঢুকিয়ে রেখেছিলাম যে কেউ সিন্দুকের টানা খুললেই আলপিনটা পড়ে যাবে। তারপর দত্ত এলো। পাহারাওয়ালাকে শেখানো ছিল, সে একটা বাজে কথা বলে আমাদের বাইরে ডেকে নিয়ে গেল। দত্ত ঘরে একা রইল। মিনিট কয়েক পরে আমরা ফিরে এলাম। টেবিলের কাছে গিয়ে দেখি টানার ফাঁকে আলপিন নেই। আর তখনই বোঝা গেল যে দত্ত সুযোগের অপব্যবহার করেনি। এদিকে দত্ত যখন এখানে বসে আমার সঙ্গে কথা বলছে, সতীশবাবু তখন গিয়েছেন দত্তর রসায়নাগার আর বাড়ি খানা তল্লাশি করতে। আর তারই ফলে আবিষ্কৃত হয়েছে এই দস্তানা জোড়া। এই দস্তানাও কিন্তু এই মামলায় এক বড় সাক্ষীর কাজ করবে। কিন্তু এত শিয়ানা হয়েও দত্ত ধরা পড়ল কেন? তার কারণ প্রধানত 3টি। প্রথমত, সেই তুচ্ছ চুন বালি সুরকি কয়লার গুঁড়ো। দ্বিতীয়ত, ভাঙা কাচের ওপরে তার আঙুলের ছাপ। আর তৃতীয়ত, ওপর চালাকি করে সে যদি আমাকে চায়ের নিমন্ত্রণ না করত তাহলে আমিও দ্রবীভূত বাতাসের অভাবিত ব্যবহারটা আন্দাজে কল্পনা করতে পারতাম না। বলতে কি, দ্রবীভূত বাতাসের কথা তো আমি একবারও ভাবিইনি। কিন্তু দত্তের রসায়নাগারে ওই দুর্লভ জিনিসটি দেখেই আমার মনের ভিতরে একটা আশ্চর্য সন্দেহ জেগেছিল। সতীশবাবু, এখনো কি আপনি বিনোদকে গ্রেপ্তার করতে চান? 2 দিন পরেই আবার তার দেখা পাবেন। খবরের কাগজে হত্যাকারীর গ্রেপ্তারের বিবরণ বেরোলেই বিনোদ আর অজ্ঞাতবাস করতে রাজি হবে না। আমার দৃঢ় বিশ্বাস বিনোদ এবারে ভালো ছেলে হবে। আরেকটা কথা, ইউরোপে এখন বিজ্ঞান জানা খুনি, চোর বা অপরাধীর দল রীতিমতো ভারী, বুঝলেন? ভারতবর্ষের সৌভাগ্য যে এদেশের অপরাধীরা এখনো পাপ কাজে বিজ্ঞানের সাহায্য নিতে শেখেনি। কিন্তু কতদিন অপরাধীরা এমন অশিক্ষিত থাকবে তার কোনো গ্যারান্টি নেই। অগত্যা বিজ্ঞান পন্থাগুলো এবার পুলিশের জেনে নেওয়ায় শ্রেয়। এসো হেরোবিন, শ্রীমান দত্তের সামনে পরলোকের দরজা খুলে দিয়ে এখন আমরা সসম্মানে প্রস্থান করি। নমস্কার সতীশবাবু। দত্ত, কিছু মনে করো না, তোমাকে আর নমস্কার করবার ইচ্ছা হচ্ছে না, সরি।